আসসালামু আলাইকুম, অ্যালেক্স মেডি সলিউশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আছি রাগিব আঞ্জুম খান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার। তো আজকে আমাদের টপিক অধ্যায় 7 মানব শারীরতত্ত্ব, চলন ও অঙ্গচালনা। তো চলো শুরু করি। তো এই চ্যাপ্টারটাও খুবই ইম্পর্ট্যান্ট, এই চ্যাপ্টারটাও আমি 5 স্টার দিতে পারি। তো চলো শুরু করি। প্রথম থেকে যেটা লাগবে যে চলন অঙ্গচালনা প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই দুটি কাজ সম্পাদনে প্রধানত 3টি অঙ্গতন্ত্র সক্রিয় থাকে। কি কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র ও স্নায়ুতন্ত্র। তো এই 3টা জিনিসই আর কি এখানে আমাদের ফিল আপ করবে না। কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্রটা মেনলি এখানে ফিল আপ হবে। স্নায়ুতন্ত্রটার জন্য আমাদের আলাদা চ্যাপ্টার আছে, স্নায়ুতন্ত্র সেখানে আমরা পড়ব। তো এই চ্যাপ্টারের মেন বিষয়বস্তু কি? কঙ্কালতন্ত্র আর পেশিতন্ত্র। ওকে, তো আগে আমরা কঙ্কালতন্ত্র পড়বো, তারপর আমরা পেশিতন্ত্র পড়বো। তো আসো মানব কঙ্কালতন্ত্র। মানব কঙ্কালতন্ত্র ভ্রূণীয় ম্যাসিডাম থেকে উৎপন্ন হয়। ম্যাসিডাম এটাকে ডেরিভেটিভ বলা হয়। কি ডেরিভেটিভস বলা হয়? ম্যাসিডাম ডেরিভেটিভস বলা হয়। ম্যাসিডাম ডেরিভেটিভস আরও অনেক কিছু আছে, যেমন পেশিতন্ত্র তোমাদের ম্যাসিডাম ডেরিভেটিভস। তো ম্যাসিডাম ডেরিভেটিভস আজকে মেইনলি আমরা মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে পড়ব। তো এখান থেকে আমরা এটা জেনে রাখি, এটাও দিতে পারে আর কি, এভাবেও আসতে পারে। তারপরে লিখছে কি অস্থি আর তরুণাস্থি দুটাই তোমার ম্যাসোডাম থেকে উদ্ভূত নামক যোজক টিস্যু সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো সৃষ্টির মাধ্যমে দেহকে নির্দিষ্ট আকৃতি দান করে এবং দেহের ভার বহন করে, মানে পেশি সংযোগের স্থান প্রদান করে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অঙ্গসমূহকে রক্ষা করে, তাকে কঙ্কালতন্ত্র বলে। ওকে, এখান থেকে শুধু ম্যাসোডাম ডেরিভেটিভস এই কথাটা পড়েও তরুণাস্থি, অস্থি তরুণাস্থি বা কার্টিলেজ যোজক টিস্যু তোমার ম্যাসোডাম ডেরিভেটিভস এই কথাটা পড়লেই হয়ে যাবে ওখান থেকে। ওকে, আসো নেক্সট স্লাইডে আসো। তারপরে এখানে কি বলছে? কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস। কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস এখানে 3টি ভাগে বিভক্ত মানব কঙ্কালতন্ত্র। কি? বহিকঙ্কালতন্ত্র, অন্তঃকঙ্কালতন্ত্র এবং স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্র। বহিকঙ্কালতন্ত্র কি? এটা দেহের বাইরে দেখা যায়, নখ, দাঁত, লোম। মানে আমাদের বহিকঙ্কালতন্ত্র, বহি মানে কি? পেরিফেরিতে, মানে বাইরে। একজো কথাটার মানেও মানে বাইরে আমরা যেটা দেখতে পাই, ঠিক আছে। আর যেগুলো এই যে অস্থি, তরুণাস্থি, লিগামেন্টের সমন্বয়ে যেগুলো গঠিত, এগুলো হচ্ছে তোমার অন্তঃকঙ্কালতন্ত্র। ওকে, অস্থি, তরুণাস্থি এগুলো তোমার অন্তঃকঙ্কালতন্ত্র, যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না, ঠিক আছে। যেগুলো আমার ভিতরে থাকে। অস্থি কি আমাদের বাইরে থাকে না, অস্থি আমাদের ভেতরে থাকে। লিগামেন্ট আমাদের ভেতরেই থাকে, দেহের ভেতরে, যেটা আমরা দেখতে পাই না, ঠিক আছে। তো অন্তঃকঙ্কাল কোনগুলো? যেগুলো আমরা দেখতে পাই না। বহিকঙ্কাল কোনগুলো? যেগুলো আমরা দেখতে পাই। নখ, দাঁত, লোম এগুলো আমরা দেখতে পাইতেছি। আর এদেরকে কি বলা হয়? ত্বকোদ্ভূত অঙ্গাদি বলা হয়। যেমন নখ কোথায় থাকে? আঙ্গুলে থাকে, মানে কি একটা মাসেলেই তো থাকে, একটা ত্বকের মধ্যেই তো থাকে। দাঁত মাড়ির মধ্যে থাকে, তাই না? দাঁত তাহলে মাড়িও একটা কি ত্বকের মধ্যেই পড়ে। লোমটা কি আমাদের ত্বকের মধ্যেই পড়ে না, ত্বকের উপরেই তো থাকে। এই যেটা ত্বকের উপরেই তো এরকম লোমগুলো থাকেন, তাই না? আবার নখ একটা আঙ্গুলের উপরেই তো নখ থাকে, তাই না? তো ওইটাও ত্বকের উপরেই থাকে। মাসেলের গর্তে তোমার দাঁতগুলো বসানো থাকে, তো ওইগুলো আর কি তোমার ত্বকের মধ্যেই পড়তেছে, মানে এগুলোকে সেজন্য বলা হচ্ছে ত্বকোদ্ভূত অঙ্গাদি। ওকে, তারপর অন্তঃকঙ্কালতন্ত্র, মানে কঙ্কাল বলতে আমরা সাধারণত অন্তঃকঙ্কাল কি বুঝি? ওকে, ঠিক আছে। কি আছে এটার মধ্যে? অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট। আর একটা আছে অক্ষীয় কঙ্কালতন্ত্র, আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। একটা হচ্ছে মানে কি বলে ওটাকে, অ্যাক্সিয়াল স্কেলেটন বলা হয়, আর একটাকে উপাঙ্গীয় মানে হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। একটা হচ্ছে অ্যাক্সিয়াল মানে অক্ষীয়, আর একটা অ্যাপেন্ডিকুলার, সেটা হচ্ছে উপাঙ্গীয়। আচ্ছা, সেটা আমরা পড়তেছি, একটু পরে আসে এটা। তারপরে স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্র। স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্র কোনটা? ল্যারিংসের, তরুণাস্থি, ট্রাকিয়া, ব্রঙ্কাই এগুলো হচ্ছে তোমার স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্রের অন্তর্গত। ওকে, তারপর কঙ্কালতন্ত্রের কাজের মধ্যে যান্ত্রিক কাজটা তোমরা রিডিং পড়বা, যান্ত্রিক কাজটা রিডিং দিবা। আর শারীরবৃত্তীয় কাজের মধ্যে আসো, এখান থেকে 3-4টা জিনিস ভালো করে পড়তে হবে। কি? এই রক্তকণিকা উৎপাদনটা পড়তে হবে, যে কি এই যে স্টারনাম,
পাঁজর, কশেরুকা, করটি, ফিমার, হিউমেরাসের মস্তকে অবস্থিত অস্থিমজ্জা থেকে হাড়ের লাল অস্থিমজ্জা থেকে এগুলো মানে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। আর লাল অস্থিমজ্জা কোথায় কোথায় থাকে, যেমন হচ্ছে তোমার এই যে স্টারনাম, পাঁজর, কশেরুকা, করটি, ফিমার এবং হিউমেরাস। এটা তোমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখবে। নেমোনিকটা লেখো যে সাপ কাকে বলে, আচ্ছা এখানে নিচে লিখি ফি, সাপ কাকে বলে ফি। সাপ কাকে বলে ফিতে কি বুঝতেছি আমরা, সা থেকে আসতেছে স্টারনাম, প থেকে আসতেছে পাঁজর, দুইটা ক আছে, তার মানে দুইটা জিনিস আছে ক দিয়ে, সেটা কি কশেরুকা এবং করটি। আর সাপ কাকে বলে, বলেতে কিছু নাই, সাপ কাকে বলে দিয়ে কিছু নাই, ফি ওটা আর কি নেমোনিক দিয়ে সাজানোর জন্য আমি আর কি দিছি। ফি দিয়ে কি আসতেছে, ফিমার আর হিউমেরাস। তো বুঝছি আমরা, সা থেকে আসতেছে স্টারনাম, প থেকে আসতেছে পাঁজর, ক থেকে দুইটা ক, একটা কশেরুকা একটা করটি, আর ফি থেকে আসতেছে ফিমার এবং হিউমেরাসের মস্তক, ফিমার ও হিউমেরাসের মস্তক। ঠিক আছে, এটা ঠিক খেয়াল করবে আর কি। ঠিক আছে, এখানে মস্তক না নিয়ে নিচের অংশ বলে দিতে পারে, তো এইভাবে নিচের কোনটি নয় ওটা দিয়ে দিল, তো ওইভাবে আনসার প্রশ্ন আসতে পারে। তো ওখান থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। আর অস্থিমজ্জা থেকে প্রতি সেকেন্ডে কত লোহিত রক্তকণিকা উৎপন্ন হচ্ছে, 26 লক্ষ লোহিত রক্তকণিকা সৃষ্টি হচ্ছে। এই জিনিসটা পড়তে হবে যে প্রতি সেকেন্ডে দেখছো কত ভাস্ট একটা অ্যামাউন্টের লোহিত রক্তকণিকা প্রতি সেকেন্ডে তৈরি হইতেছে। আচ্ছা, তারপরে আসো এই 8 নাম্বারটা পড়বা, রোগ প্রতিরোধে। এই যে অস্থির রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র দেহে রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশ নেয়, এটা পড়বা। তারপরে 11 নাম্বার পড়বা যে হরমোনাল নিয়ন্ত্রণ। অস্থির কোষ থেকে অস্টিওক্যালসিন নামক হরমোন ক্ষরিত হয় যা দেহে রক্তে চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। চিনি ও চর্বির পরিমাণ কে নিয়ন্ত্রণ করতেছে, অস্টিওক্যালসিন। এখন আবার আর এই 12 নাম্বারটাও পড়বা। তাহলে কি এখান থেকে কি শারীরবৃত্তীয় কাজের মধ্যে কী পড়বা, তোমরা পড়বা হচ্ছে 6 নাম্বারটা, 6, 8, 11, 12, 6, 8, 11, 12 এটা পড়তেই হবে। ঠিক আছে, 6, 8, 11, 12 এটা পড়তেই হবে, এই 4টা পয়েন্ট পড়তেই হবে। ওকে, তারপরে আসো 12 নাম্বার কী বলছে, এই লোহিত অস্থিমজ্জা বয়স বাড়ার সাথে সাথে পরিবর্তিত হয়ে পিত্ত অস্থিমজ্জা থেকে যে গঠন করে। পিত্ত অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে অ্যাডিপোস টিস্যু থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। পিত্ত অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে অ্যাডিপোস টিস্যু থাকে, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে অ্যাডিপোস কোষ কোথায় পাওয়া যায়, পিত্ত অস্থিমজ্জায় পাওয়া যায়। পিত্ত অস্থিমজ্জা মানে কি, পিত্ত অস্থিমজ্জাটা বিষয়টা হলো লোহিত অস্থিমজ্জার পরিবর্তিত রূপই হচ্ছে বা ভার্সন যেটাকে বলা হয়। লোহিত অস্থিমজ্জায় পরবর্তীতে আমাদের শরীরে পিত্ত অস্থিমজ্জায় পরিবর্তিত হয় এবং পিত্ত অস্থিমজ্জার মধ্যে প্রচুর পরিমাণে অ্যাডিপোস কোষ থাকে। ওকে, তাহলে অ্যাডিপোস কোষ কোথায় থাকে, পিত্ত অস্থিমজ্জায় থাকে। তারপরে কঙ্কালতন্ত্রের উপাদানের মধ্যে আসো, 5 ধরনের তন্তুময় ও খনিজ সমৃদ্ধ প্রধান উপাদান নিয়ে গঠিত কঙ্কালতন্ত্র। কী সেগুলো, একটা হচ্ছে অস্থি, এগুলো রিডিং। তারপর নেক্সটে খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে লিগামেন্ট আর টেন্ডন। আসো নেক্সট স্লাইডে আসো, লিগামেন্ট আর টেন্ডন এটা খুবই ইম্পর্টেন্ট, এটার বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্যগুলো মনে রাখার ট্রিক্স শিখাই দিচ্ছি। দেখো লিগামেন্টের বলছে কি, এই যে কি মনে রাখবা, যেমন আমি দেখাই যে লিগামেন্ট আর টেন্ডনের মধ্যে বৈশিষ্ট্য থেকে আসে, যে নিচের কোনটি লিগামেন্টের বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি টেন্ডনের বৈশিষ্ট্য নয়। যেমন হচ্ছে দেখো, লিগামেন্ট কি থাকে, লিগামেন্ট হচ্ছে একটি অস্থির সাথে আরেকটি অস্থির সাথে যুক্ত থাকে। যেমন ধরো এই যে এখানে আসো, এখানে আঁকাই যে এই একটা অস্থি হলো না, এই একটা অস্থি, ঠিক আছে, এই দুইটার মধ্যে যা থাকবে, যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে লিগামেন্ট। আর একটা অস্থি, ঠিক আছে, টেন্ডনের ক্ষেত্রে কিন্তু একটা অস্থি আর একটা মাসেল, ঠিক আছে, আর একটা মাসেলের মধ্যে যে সংযোগ সেটাকে বলা হয় টেন্ডন, এটা কিন্তু মাসেল, ঠিক আছে। এই যে মাসেলটা অস্থির সাথে যেটা দিয়ে লাগানো থাকে সেটাকে বলে টেন্ডন, আর একটা অস্থি আরেকটা অস্থির সাথে যেটা দিয়ে লাগানো থাকে সেটাকে বলা হয় লিগামেন্ট, ঠিক আছে, বুঝতে পারছো? তো এটা কিন্তু বেসিক জিনিস। আচ্ছা, লিগামেন্টের এখন বৈশিষ্ট্যের মধ্যে আসো।
লিগামেন্টের বৈশিষ্ট্যের মধ্যে দেখো কমন একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ঘন। হ্যাঁ, টেন্ডনও কিন্তু ঘন। তাহলে এটা দ্বারা তোমরা পার্থক্য করতে পারবে না। তো যেটাতে পার্থক্য করতে পারবে না সেটাতে পড়ার দরকার নেই। আরও কিছু কমন আছে, যেমন শ্বেত বর্ণ, এখানেও লেখা আছে শ্বেত বর্ণ, ঠিক আছে। আরেকটা আছে যে তন্তুময়, এখানেও আছে তোমার তন্তুময়। তাহলে তোমার কমন কী কী জিনিস পাইলাম আমরা? কমন জিনিস পাইলাম আমরা, দেখো কমন লেখাটি কমন জিনিস পাইছি আমরা ঘন, শ্বেত, তন্তু, ঘন, শ্বেত, তন্তু, ঠিক আছে। এটা হচ্ছে কমন। আর আনকমন যে জিনিসগুলো সেটা আমাদের তাহলে ভালো করে পড়তে হবে। আনকমন জিনিস লিগামেন্টের মধ্যে কি আছে, যে এটা স্থিতিস্থাপক, তার মানে লিগামেন্ট হচ্ছে স্থিতিস্থাপক। ওকে, তারপরে টেন্ডন হচ্ছে তোমার মজবুত, ঠিক আছে, এটা মজবুত। আর এটা অস্থিতিস্থাপক। তাহলে মেইন পার্থক্য কি দাঁড়াইতেছে, লিগামেন্ট হচ্ছে তোমার স্থিতিস্থাপক, টেন্ডন হচ্ছে অস্থিতিস্থাপক কিন্তু মজবুত। স্থিতিস্থাপক লিগামেন্ট স্থিতিস্থাপক, আর টেন্ডন হচ্ছে অস্থিতিস্থাপক। তো এটা কিভাবে মনে রাখবা, স্থিতিস্থাপক লেখার আগে সামনে কি একটা আসে, একটা রস্বইকার আসে, তাই না, একটা রস্বইকার আসে। আর লিগামেন্ট লেখার ক্ষেত্রেও সামনে একটা রস্বইকার আসে, ঠিক আছে, তাই না। তো এটা দিয়ে মনে রাখতাম আমি, তোমরা চাইলে অন্য নেমনিক বানিয়ে নিতে পারো। যাই হোক, তারপর নেক্সটে আসো যে এখানে অস্থিতিস্থাপকের সামনে কি রস্বইকার আছে না, তাহলে সেটা হবে টেন্ডন। স্থিতিস্থাপক লিখতে সামনে রস্বইকার আসে, তাহলে সেটা হবে লিগামেন্টের বৈশিষ্ট্য। অস্থিতিস্থাপক ক্ষেত্রে তাহলে সামনে রস্বইকার আসতেছে না, একটা সাধারণ জেনারেল বর্ণ আসতেছে, তাহলে সেটা হবে টেন্ডন। ওকে, আর টেন্ডনটা মজবুত, এটা মনে রাখবা, এটা মুখস্থ করবা যে টেন্ডন মজবুত, ঘন, মজবুত। আর ঘন শ্বেত তন্তু হচ্ছে তোমার একটা কমন বৈশিষ্ট্য, যেটা লিগামেন্ট আর টেন্ডন দুইটার মধ্যেই থাকে, এটাও পড়বা, ঠিক আছে, এটাও পড়বা, এই জিনিসটাকে পড়বা। ওকে, তারপর নেক্সটে আসো কঙ্কালতন্ত্রের শ্রেণীবিভাগ। কঙ্কালতন্ত্রের শ্রেণীবিভাগ, মানবদেহের জন্মের সময় প্রায় 300টি অস্থি থাকে, 300টি অস্থি থাকে, এটা পড়তে হবে। পরিণত মানব কঙ্কালে কয়টি থাকে, মোট 206টি অস্থি থাকে, এটাও পড়তে হবে। ওকে, যে শিশু জন্মের সময় কয়টি অস্থি, 300টি, আর পরিণত মানব কঙ্কালে 206টি। কেন, কারণ হচ্ছে শিশুদের যে, এদিকে আসো, শিশুদের এখানে একাই, এটা বেশি ইম্পর্টেন্ট না, শিশুদের মস্তিষ্ক, তাহলে এটা শিশুদের মস্তিষ্ক, এই জিনিসটা শিশুদের মস্তিষ্ক। এই শিশুদের মস্তিষ্কে না, মস্তিষ্কের কঙ্কালে এরকম কয়েকটা ফাঁকা স্থান থাকে। মনে করলে এখানে ফাঁকা স্থান আছে, এখানে ফাঁকা স্থান আছে, এখানে ফাঁকা স্থান আছে। ওকে, তো ফাঁকা স্থান হওয়ার কারণে না ওদের অস্থির নাম্বারটা বেশি হয়ে যায়। তো অস্থির নাম্বার বেশি হয় কিভাবে, তোমরা তো বুঝতেই পারতেছো। মনে করলা যে এই একটা অংশকে আমরা যদি অনেকগুলো ভাগ করি, তাহলে বেশিগুলো অংশ হয়ে যাচ্ছে না। মনে করো যে ছিল এটা, আমরা বানাইছি এটা, আগে ছিল এই যে একটা, ধরলা যে একটা অস্থি, এইটা হচ্ছে একটা অস্থি, এটাকে আমরা ভাগ করছি এতগুলাতে, তাহলে অস্থির সংখ্যা বেশি হয়ে গেছে না। এখানে ছিল তোমার একটা অস্থি, এখানে হয়ে গেছে তোমার 9টা অস্থি, তাহলে ভাগ বেশি হয়ে গেছে না। তো এখানে ভাগ থাকার কারণে শিশুদের মস্তিষ্কে 6টি ফাঁকা স্থান থাকে। এই 6টি ফাঁকা স্থান থাকার কারণে তোমার শিশুদের মস্তিষ্কের অস্থি বেড়ে যায়। মস্তিষ্কের অস্থি বেড়ে যাওয়ার কারণে ওদের মোট অস্থির সংখ্যা বেড়ে যায়, ঠিক আছে। 206টি থেকে তো ওদের 300টি হয়ে যায়, ঠিক আছে। আরও কিছু স্থান আছে যেখানে ওদের ফাঁকা স্থান থাকে, ফাঁকা স্থান থাকার কারণে ওদের অস্থির সংখ্যাটা বেশি হয়ে যায়। তো তোমাদের অত কিছু জানতে হবে না, শুধু এটা জেনে রাখো যে এই মস্তিষ্ক, যে শিশুদের মস্তিষ্ক কিন্তু, হ্যাঁ, বড় মানুষদের না, শিশুদের মস্তিষ্কে এই 6টি যে ফাঁকা স্থান থাকে, এই 6টি ফাঁকা স্থানকে বলা হয় ফন্টানেল। এটা তোমাদের আলিম স্যারের বইতে বলা আছে, এটি কিন্তু তোমাদের আজমল স্যারের বইতে বলা নেই। আমার সাথে পড়লে আজমল স্যার প্লাস আলিম স্যার প্লাস মাজেদা ম্যাডাম একসাথে হয়ে যায়, কারণ আমি সবগুলো কভার করি, একই সাথে কভার করে দিই। সো এটা পড়ে রাখবা কি, যে শিশুদের মস্তিষ্কে 6টি ফাঁকা স্থান থাকে, সেগুলোকে কি বলা হয়, ফন্টানেল বলা হয়। ওকে, এবার আসো, এই যে অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল, এটা আমরা আগেও পড়ছি, তাই না।
আর অক্ষীয় কঙ্কালের ইংরেজি নাম এক্সিয়াল স্কেলেটন, উপাঙ্গীয় কঙ্কালের ইংরেজি নাম অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, আমি আগেই বলে আসলাম, তাই না? আর অক্ষীয় কঙ্কাল কয়টা? 80টা, উপাঙ্গীয় কঙ্কাল 120টা। তো অক্ষীয় কঙ্কাল সেটা হচ্ছে তোমার 80টা। এখন অক্ষীয় কঙ্কাল কোনটা? অক্ষীয় কঙ্কাল আমি একটু পরে দেখাইতেছি, ঠিক আছে? ওই কঙ্কালের ছবিটা পরে আছে, তোমরা এটা মুখস্থ করবা কি অক্ষীয় কঙ্কাল কয়টা অস্থি? 80টা অস্থি। অ্যাপেন্ডিকুলার বা উপাঙ্গীয় কঙ্কাল কয়টা অস্থি? 126টা অস্থি। শেষ। তার নিচের স্লাইডে আসো। এখান থেকে ওইটা ইম্পর্টেন্ট, এটা আমি বলবো যে প্রতিদিন একবার করে এটা রিডিং পড়বা। হ্যাঁ, প্রতিদিন একটা করে, এটা মানে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা রিডিং পড়েই মনে রাখতে হবে। এটা মনে রাখার কোনো আর কি টেকনিক না আমার জানা নাই, ঠিক আছে? তাও কিছু তোমরা যদি চাও আমি কিছু লিখে দিতে পারি। আচ্ছা, লিখিয়ে দিই। তো এই যে করটিকা, এটার অস্থিগুলা তোমরা কীভাবে মনে রাখবা? এটা করটিকারগুলো অস্থিগুলো মনে রাখবা। এ ফুল স্টপ মানে হচ্ছে একটি ফুল স্টপ, মানে একটা ফোঁটা, এই যে ফোঁটা, হ্যাঁ? তো এটা ফুল স্টপ না? তো এই ফুল স্টপ দিয়ে মনে রাখবা। এই ফুল স্টপের মধ্যে ফুল থেকে তোমার আসতেছে ফ্রন্টাল অস্থি, তারপরে এই স্টপের পি থেকে আসতেছে তোমার প্যারাইটাল অস্থি, টি থেকে আসতেছে তোমার টেম্পোরাল অস্থি, অক্সিপিটাল আসতেছে ও থেকে, আর স্ফেনয়েড আসতেছে এস থেকে, আর অ্যাথময়েড আসতেছে এ থেকে। তাহলে বুঝলা? আমি আবার এখানে লিখে দিই। ফ্রন্টাল আসতেছে তোমার ফুল থেকে, প্যারাইটাল আসতেছে তোমার স্টপের পি থেকে, তারপর টেম্পোরাল আসতেছে স্টপের টি থেকে, অক্সিপিটাল আসতেছে স্টপের ও থেকে, স্ফেনয়েড আসতেছে স্টপের এস থেকে, অ্যাথময়েড আসতেছে এ থেকে। এ ফুল স্টপ বলছি না? তো এ ফুল স্টপ কিন্তু হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো মুখমণ্ডলীয় অস্থি তোমরা কেমনে মনে রাখবা? অস্থিটা কীভাবে মনে রাখবা? মনে রাখবা যে এভাবে মনে রাখবা। মার জানালায় ভ্রমর পাই। ওকে, এভাবে মনে রাখবা। কিভাবে? এই ম্যাক্সিলা থেকে তোমার আসতেছে মা, ওকে, মা। তারপরে আবার ম্যান্ডিবল, আবার মা, তাহলে মামার। তারপরে জাইগোমেটিক অস্থি থেকে আসতেছে তোমার জানালার যা, আর এই যে ন্যাসাল থেকে আসতেছে তোমার জানালার না, আর ল্যাক্রিমাল থেকে আসতেছে তোমার জানালায় হচ্ছে তোমার এই যে লা থেকে আসতেছে তোমার ল্যাক্রিমাল। আর ইনফিরিয়র নেসাল কঙ্কা আমরা লিখছিলাম না জানালায়, এই অন্তস্থ অ থেকে আসতেছে তোমার এই ইনফিরিয়র নেসাল কঙ্কা। এটা একটু এভাবে মনে রাখো, এর থেকে ভালো আমি পাই নাই। ভ্রমর থেকে আসতেছে তোমার ভোমার অস্থি, ঠিক আছে, ভোমার অস্থি। আর প্যালেটাইন অস্থিটা তোমার পাই থেকে আসতেছে, ঠিক আছে? তাহলে কি পাইলাম? এই যে মামার থেকে আসতেছে তোমার ম্যাক্সিলা ম্যান্ডিবল, জানালা থেকে আসতেছে জাইগোমেটিক ন্যাসাল ল্যাক্রিমাল আর ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, ভ্রমর থেকে আসতেছে তোমার ভোমার অস্থি, আর পাই থেকে আসতেছে প্যালেটাইন অস্থি। ওকে, তারপরে আসো কর্ণাস্থি। 3টা। এটা কি মনে রাখবা? এটা এমনিই মনে থাকে, ম্যালিয়াস ইনকাস স্টেপিস। এটা এমনিই মুখস্থ করবা, ঠিক আছে? এমনি মুখস্থ করবা। কেন মুখস্থ করবা? এটা স্নায়ুতন্ত্রের চ্যাপ্টারেও এটা অনেক বিশাল একটা অংশ জুড়ে আছে, ম্যালিয়াস ইনকাস স্টেপিস, ঠিক আছে? ম্যালিয়াস ইনকাস স্টেপিস, এটা এমনিই মনে রাখবা, এমনি মনে থাকার কথা। আর না মনে থাকলে মুখস্থ করতে হবে। আচ্ছা, তারপরে মেরুদণ্ডের মধ্যে আসো। মেরুদণ্ড এটা এমনি পেরে যাবে, আমি একটু পরেই দেখাইতেছি। বক্ষপিঞ্জরের স্টারনাম থাকে, আর পরশুকা কয়টা থাকে? 24টা। পরশুকা কোনটা বলো তো? ওই যে
বুকের খাঁচা বলি না আমরা, বুকের খাঁচা, রিবকে যেটাকে বলি, এই যে এরকম এরকম অসংখ্য থাকে না খাঁচার মধ্যে, তো ওই যে ওইগুলাকেই বলা হয় পরশুকা। আর তারপরে আসো স্ক্যাপুলা ক্লেভিকল, দুইটা দুইটা করে থাকে আমরা জানি। তারপরে আসো বাহুতে হিউমেরাস থাকে, মানে দুইটা দুইটা করে থাকে সব, এগুলো দুইটা দুইটা। কার্পাল থাকে তোমার 16টা। কার্পাল কোনটা? কার্পাল হচ্ছে তোমার হাতের যেগুলো, হাতের, ঠিক আছে। হাত এখন কিভাবে আঁকাই, হাত দেখো তো, এই যে এখানে আঁকে, এই যে হাতের এইগুলো আঙ্গুল, ঠিক আছে। এইখানে থাকে তোমার কার্পাল অস্থি, হাতের এই জায়গায় আঙ্গুলের এখানে তো তোমার হচ্ছে তোমার হাতের তালুর নিচের দিকে থাকে, তালুর নিচের দিকে থাকে তোমার হচ্ছে কার্পাল অস্থি। আর তালুর মধ্যে থাকে তোমার মেটাকার্পাল অস্থি, আর আঙ্গুলগুলা তোমার ফ্যালাঞ্জেস। ওকে, তারপরে ইলিয়াম একটা, ইলিয়াম ইস্চিয়াম পিবিস একটা করে থাকে, এগুলো শ্রোণী অস্থিচক্র। শ্রোণী অস্থিচক্র আমরা পড়াই যে প্রজাপতির মতো যে একটা জিনিস থাকে, প্রজাপতি, সেটাই হচ্ছে তোমার শ্রোণী অস্থিচক্র। তারপরে পা দুটি, ফিমার টিবিয়া ফিবুলা প্যাটেলা, এটি তিনটা মানে দুইটা দুইটা করে থাকে। প্যাটেলা একটা জিনিস, প্যাটেলা একটি সিসাময়েড অস্থি, এটা মনে রাখো, আমরা একটু পরেই পড়বো। আচ্ছা, মেটাটার্সাল, 10টি, টার্সাল 14টি, ফ্যালাঞ্জেস 28টি। আচ্ছা, এখানে অনেক কথা আছে, আমরা একটু পরে পড়তেছি। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। এই যে আসো, এখন অ্যাক্সিয়াল আর তোমার অ্যাপেন্ডিকুলারটা আমি চেনাই দিচ্ছি যে কোনটা অ্যাক্সিয়াল কোনটা অ্যাপেন্ডিকুলার। এই যে এই মাথার করটি আর এই যে মেরুদণ্ডটা না, আচ্ছা আমি যদি ভাগ করি, ভাগটা ভালোভাবে হচ্ছে না, এই যে, হ্যাঁ এবার হচ্ছে, এই যে এই লাল লাইনের ভেতরে যেগুলো, সেগুলো হচ্ছে সব অ্যাক্সিয়াল স্কেলেটন, ঠিক আছে, অ্যাক্সিয়াল স্কেলেটনের মধ্যে পড়তেছে, ঠিক আছে। এই লাল অংশের ভেতরে যতগুলো, সেগুলো তোর অ্যাক্সিয়াল স্কেলেটন। আর এই লাল অংশের বাইরে যেগুলো আছে, যে যতগুলো আছে, এগুলাই তোর অ্যাপেন্ডিকুলার বা উপাঙ্গীয় স্কেলেটন, ঠিক আছে। শেষ, আয়। তারপরে অক্ষীয় কঙ্কাল বা অ্যাক্সিয়াল স্কেলেটন, এটা কি? অক্ষীয় কঙ্কাল, ওই যে আমরা তো বললাম, এই যেগুলো মাথা থেকে শুরু হবে, মাথা থেকে তো মাথা দিয়েই শুরু হচ্ছে, কি যে মুখমণ্ডলী বা করটিকা অস্থি নিয়ে গঠিত মাথার আঙ্কলিক গঠনকে করটি বলা হয়। মুখমণ্ডলী ও করটিকা অস্থি নিয়ে গঠিত মাথার আঙ্কলিক গঠনকে করটি বলা হয়। প্রায় 29টি অস্থি নিয়ে করটি গঠিত হয়। এখন এর মধ্যে কথা আছে যে করটি গঠন হচ্ছে তোর মুখমণ্ডল আর করটিকা অস্থি নিয়ে। তো করটিকা জিনিসটা কি? করটিকা হচ্ছে এই যে মাথার খুলিটারে বলে করটিকা, ঠিক আছে। এই যে মাথার খুলিট কোনটুকু, এটা কিন্তু মানুষের করটি, এটা করটিকা না। এই করটিকা কেমনে ভাগ করব? এই যে এই দাঁত অংশটুকু ফেলায় দে, এই দাঁত অংশটুকু এভাবে, এই অংশটা হচ্ছে তোর করটিকা। আর এটার সাথে যদি মুখমণ্ডলী অংশ জোড়ায় দেশ, এটা হবে করটি। তাহলে কিভাবে ভাগ করতেছি আমরা? এই যে এই অংশটুকু আলাদা, এই অংশটুকু আলাদা, ঠিক আছে, আর এই অংশটুকু আলাদা। এই অংশটুকুর নাম হচ্ছে করটিকা, এই অংশটুকুর নাম হচ্ছে তোর মুখমণ্ডলীয় অস্থি। এই করটিকা আর করটিকা কে দিলাম, আর মুখমণ্ডলীয় এম দিলাম। এই করটিকা আর মুখমণ্ডলীয় মিলে হচ্ছে তোর করটি, ঠিক আছে। এই যে করটি বলছে, ওকে, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর করটি কি? তার করটিকার মধ্যে বা মাথার খুলির মধ্যে কয়টা অস্থি থাকে? 8টি থাকে, 8টি অস্থি থাকে। আর মুখমণ্ডলীয় অস্থির মধ্যে কয়টা থাকে? 14টি অস্থি থাকে। তো 14টি অস্থি পাইলাম। তাহলে করটিকা 29টা কীভাবে হচ্ছে? আমরা তো আগেই পড়ে আসছি। কি করটিকার মধ্যে আছে 8টা পাইলাম। তারপরে মুখমণ্ডলীয় অস্থির মধ্যে 14টা, আর কর্ণাস্থি আছে 3টা কর্ণাস্থি, আরেকটা আছে হাইওয়েড অস্থি। তাহলে যোগ করে দেখ, এই যে 8, তারপরে 14, তারপরে 3 যোগ 1, দেখ যোগ করে দেখ, 8, 14,
মানে 3টা তো হচ্ছে 6টা হয়ে যায় পরে, কারণ দুই পাশে 2টা থাকে। 8, 14, 6 যোগ 1 যোগ করে দেখবি 29টাই হয়েছে। ওকে, এবার বুঝতে পারছিস। তারপরে আসো এই যে স্ফেনয়েড অস্থিটা না, এই স্ফেনয়েড অস্থিটা প্রজাপতি আকারে এটা লিখে রাখিস, আমি লিখতেছি না, তোরা লিখে রাখিস। তারপর প্যারাইটাল অস্থিটা চতুষ্কোণাকার। তারপরে অক্সিপিটাল অস্থিকের আরেকটা নাম হচ্ছে তোর মহাবিবর বা ফোরামেন ম্যাগনাম। এটা ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা পড়বি, 4 নাম্বারটা বা অক্সিপিটাল অস্থিটা পড়বি। এটাতে ফোরামেন ম্যাগনাম থাকে, এটা ফোরামেন ম্যাগনামের আরেকটা নাম হচ্ছে মহাবিবর। ওকে, তারপর মুখমণ্ডলীয় অস্থিতে আয়। 8 ধরনের 14টি অস্থি নিয়ে মুখমণ্ডলীয় অস্থি গঠিত। 2টি ঊর্ধ্বচল গঠনকারী ম্যাক্সিলা এবং একটি নিম্নচল গঠনকারী ম্যান্ডিবল থাকে। ম্যাক্সিলা ম্যান্ডিবল কোথায় পড়েছিলাম? আমরা ঘাসফড়িংয়ে পড়েছিলাম, তাই না? ম্যাক্সিলা ম্যান্ডিবল আমরা ঘাসফড়িংয়ে পড়েছিলাম। তারপরে আসো জাইগোম্যাটিক অস্থি, 2টি নাকের পাশে চক্ষুর নিচে একটি করে অবস্থিত আছে। এগুলো রিডিং দিবা, হ্যাঁ, এগুলো রিডিং দিবা। তারপরে এটা আসুন, ন্যাসোল্যাক্রিমাল নালীপথ গঠনকারী অংশ অস্থি কোনটা? ল্যাক্রিমাল অস্থি। 5 নাম্বারটা পড়বা, সবগুলো রিডিং দিবা, আর 5 নাম্বারটা একটু গুরুত্ব ইম্পর্টেন্স দিয়ে পড়বা। ভোমারেস্টি একটি 4 কোণা চ্যাপ্টা অস্থি, এটা পড়বা, 4 কোণা চ্যাপ্টা অস্থি। ভোমার যে 7 নাম্বারটা এটা পড়বা, ন্যাসোফেজের পশ্চাৎ নিম্নাংশ গঠন করে। ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, এই 2টি নাসাগহ্বরের দুপাশে অবস্থিত। ভোমার একটি 4 কোণা অস্থি। প্যালেটাইন অস্থি, কঠিন তালু নাসাগহ্বরের পার্শ্বপ্রাচীর নির্মাণকারী অস্থি। আচ্ছা, প্রত্যেকখানে মোট 3টি করে 6টি অস্থি যদি বললাম না, 3টি করে, দুপাশে 3টা করে আছে, তার মানে কি মোট 6টা আছে। আর জিহ্বার পেছন দিকে গোড়ায় হায়োড নামে একটি অস্থি থাকে। হায়োড অস্থিটাই যে এরকম দেখতে, প্রায় এই যে এরকম, ঠিক আছে, এরকম শিংয়ের মতো দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রত্যেকখানে 3টি করে এটা বললাম। মুখমণ্ডলীয় অস্থির কাজ, এটা রিডিং। মেরুদণ্ডতে আয়। ভার্টিবাল কলাম বা মেরুদণ্ড, অ্যাটলাস থেকে কক্সিস পর্যন্ত। এই যে অ্যাটলাস আমরা পড়বো, অ্যাটলাসের বৈশিষ্ট্য আলাদা করে পড়তে হবে, পরের অংশে আছে, ঠিক আছে। তারপর কক্সিস পর্যন্ত প্রলম্বিত সুষুম্নাকাণ্ডকে ঘিরে অবস্থিত একসাথে কোষরেখা নিয়ে গঠিত এবং দেহের অক্ষকে অবলম্বনকারী অস্থিময় নমনীয় গঠনকে মেরুদণ্ড বলে। মেরুদণ্ডকে শির দ্বারা স্পাইনাল কলাম প্রভৃতি বিভিন্ন নামে অভিহিত করা হয়। 33টি অনিয় আকৃতির অস্থিখণ্ড নিয়ে এটি গঠিত, এটা পড়তে হবে। 33টি অনিয়ত আকৃতির অস্থিখণ্ড নিয়ে মেরুদণ্ড গঠিত, এটা পড়তে হবে। 33টার মধ্যে ভাগ কী? এই যে 7, 12, 5, 5, 4, এটা নিয়েই অস্থিখণ্ড মানে মেরুদণ্ড গঠিত, এটা মিলাই দেখিস। তারপরে একটি আদর্শ কোষরকার গঠন। আদর্শ কোষরকার গঠন থেকে কী আসে? আদর্শ কোষরকার গঠনটা পুরোটাই একটি বেসিক কনসেপ্ট, এটা রিডিং পড়তে হবে পুরোটাই। আর মানুষের কোষরকা অ্যাসিলাস প্রকৃতির, এটা লিখে রাখে। অ্যাসিলাস প্রকৃতিটা আলিম স্যারের বইতে বলা আছে। মানুষের কোষরকা অ্যাসিলাস প্রকৃতির, এটা আলিমে নাই, সরি আজমলে নাই, আলিমে আছে। অ্যাসিলাস প্রকৃতির, মানুষের কোষরকা অ্যাসিলাস প্রকৃতির। আর সেন্ট্রাম একটা ভার্টিবাল বডি থাকে। সেন্ট্রাম মানে কি? কেন্দ্র, মানে কেন্দ্রতে একটা ভার্টিবাল বডি থাকে। এটি কোষরকার বৃহত্তম সম্মুখস্থ স্থূল অংশ, দেখতে ডিম্বাকার রডের মতো, একটি খণ্ডের মতো। ওকে, কমলাস্থে নির্মিত সিম্ফাইসিস বা অন্তঃকোষরকার চাকতির সাহায্যে সমস্ত কোষরকা একসঙ্গে আটকে থাকে, আন্তঃকোষরকার চাকতির মাধ্যমে একসাথে আটকে থাকে। আর্টিকুলার প্রসেস নামে একটা জিনিস থাকে অস্থিতে। আমি যদি অস্থি থাকতেও আমি এখন দেখা দিতে পারতাম। আর্টিকুলার প্রসেস নামে একটা জিনিস থাকে প্রত্যেক অস্থি। একটা অস্থির নিচের আর্টিকুলার প্রসেসের সাথে আরেকটা অস্থির উপরে আর্টিকুলার প্রসেস তোর যুক্ত হয়, ওইটাকেই বলা হয় তোর সিম্ফাইসিস বা আন্তঃকোষরীয় চাকতি, ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ওকে, ঠিক আছে। এই যে সেন্ট্রাম, এই সেন্ট্রামের মধ্যেই ওইটা থাকে। সেন্ট্রামের মধ্যেই সিম্ফাইসিস বা আন্তঃকোষরীয় চাকতি থাকে। এই সেন্ট্রামের মধ্যে আরেকটা অস্থির সেন্ট্রামের মধ্যে তোর আন্তঃকোষরীয় চাকতি থাকে। এইভাবে দুইটা একসাথে জোড়া লাগানো থাকে। ওকে, শেষ। তারপরে আর্চে কি বলছে? আর্চের মধ্যে অনেকগুলো অংশ থাকে। কি কি? যে আর্চের মধ্যে অনেকগুলো অংশ থাকে, এটা আমরা কীভাবে মনে রাখবো? পেডিকল, ট্রান্সভার্স প্রসেস, ল্যামিনা আর্টিকুলার প্রসেস, তারপরে যে আর্টিকুলার প্রসেস যে বললাম, তারপরে আসে স্পাইনাস প্রসেস। তো এগুলো আমরা কীভাবে মনে রাখবো? একটা নেমোনিক দিয়ে মনে রাখবো। কী দিয়ে মনে রাখবো? লে আসে,
ঠিক আছে। ধরলি যে তুই ঘুরতে গেলি, ঠিক আছে, তোর ছোটো ভাই বোন আছে, তারা সারাদিন ঘুরতে বেড়াইতে যায়, ঠিক আছে, আসতে বললে সেখান থেকে আসে না, পড়তে বসতে বললে আসে না। কখন আসে? যখন পিটায়, মা বাপ পিটায়, তখন সে আসে। এভাবে মনে রাখবে। এই নেমোনিকটা আমি এভাবে মনে রাখতাম, তোরা যদি আলাদা নেমোনিক বানায় থাকিস সেটা দিয়ে মনে রাখবে যে পেটালে আসে। পেটালের পে থেকে আসতেছে পেডিকল, টা থেকে আসতেছে ট্রান্সভার্স প্রসেস, লে থেকে আসতেছে ল্যামিনা, আ থেকে আসতেছে তোর আর্টিকুলার প্রসেস, স থেকে আসতেছে তোর স্পাইনাস প্রসেস। ওকে, তাহলে আর্চে কী কী থাকে? পেটালে আসে। ওকে, পেটালে থেকে পেডিকল, ট থেকে ট্রান্সভার্স প্রসেস, লা থেকে ল্যামিনা, আর আসে রা থেকে হচ্ছে আর্টিকুলার প্রসেস, স থেকে হচ্ছে স্পাইনাস প্রসেস। ওকে, তারপর নেক্সট স্লাইডে যাই। ট্রান্সভার্স প্রসেস মানে এগুলো রিডিং দিবি, ঠিক আছে, এগুলো রিডিং দিবি, মানে এগুলো আর কি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার যেগুলো বিষয় বলবো সেগুলো রিডিং দিবি। ওকে, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আমি বলে দিব। কিন্তু এটা ইম্পর্টেন্ট যে পেডিকল আর ল্যামিনার সংযোগস্থলে কি থাকে। এই যে পেডিকল, এই যে কোনটা ল্যামিনা, কোনটা পেডিকল, এই যে এটা হচ্ছে তোর পেডিকল, এটা পেডিকল, আর এইটুকু হচ্ছে তোর ল্যামিনা, ঠিক আছে। পেডিকলও থাকে দুইটা, এই যে দুইটা, এই যে একটা, এই যে একটা। ল্যামিনাও থাকে দুইটা, এই যে একটা, এই যে একটা। দুইটা ল্যামিনার সংযোগস্থলে থাকে একটা স্পাইনাস প্রসেস। এই যে দেখ এখানে বলা আছে, দুই ল্যামিনির সংযোগস্থল থেকে একটি পশ্চাৎ মধ্যরেখা প্রবর্তন এটা হয়। এটা কত দিকে দ্বিখণ্ডিত থাকে এটা ইম্পর্টেন্ট, যে দ্বিতীয় থেকে সার্ভাইকাল, দ্বিতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকাল মানে কি? C2 থেকে C6, C2 থেকে এই সি মানেই সার্ভাইকাল। কি, এই যে আমরা তো একটু আগে পড়লাম, এই যে দেখ সার্ভাইকাল, এই যে সার্ভাইকাল সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরোকা, এটাকে আমরা সি বলি। বক্ষদেশীয় বা থোরাসিককে আমরা টি বলি। আর কোটিদেশীয় বা লাম্বারকে আমরা এল বলি। স্যাক্রালকে আমরা এস বলি। আবার কক্কিজালকে আবার সি বলি, ঠিক আছে। তো এটা নিয়ে সি আর কক্কিজিয়াল, যেটা সি বলতে আমরা বেশিরভাগই আর কি সার্ভাইকাল বোঝাই, ঠিক আছে, সার্ভাইকাল বোঝাই। তো কক্কিজিয়াস আমরা বেশি ইম্পর্টেন্স দিই না, কারণ মাত্র 4টা অংশই যে খুদিভাবে নিচের দিকে থাকে, অনেকের থাকেও না, মানে আর্টিকুলেশন হয়ে যায়, অনেকের বোঝাও যায় না, ঠিক আছে। আমরা তো এখন পড়তেছি, আমরা জানি। তো সার্ভাইকাল মানে সি দিয়েই সার্ভাইকাল বোঝায় আর কি। C2 থেকে C6 কী হয়, তোর স্পাইনাস প্রসেসটা মানে প্রান্তের দিকে বলতে এই যে এখানে দেখতে পাচ্ছিস না। আচ্ছা, আমি এটা রাবার দিয়ে একটু মুছে দিই, তারপর বলি। এই যে এইখানে এই যে প্রান্তের দিকে এমনি দ্বিখণ্ড থাকে, এখানে এক খণ্ড না। তো সার্ভাইকাল থেকে দ্বিতীয় সার্ভাইকাল থেকে ষষ্ঠ সার্ভাইকাল পর্যন্ত এইটা প্রান্তের দিকে তোমার এরকম দ্বিখণ্ডিত থাকে, ওকে, বোঝা গেছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তারপরে আসো, তারপরে কোষিরকার ছিদ্রপথ নালী, এটা খুবই ইম্পর্টেন্ট। কোষিরকার ছিদ্রপথ নালী এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলতেছি, এটাতে প্রশ্ন আসে। কীভাবে প্রশ্ন আসে বলে দিচ্ছি। এই যে কোষিরকার ছিদ্রপথ নালী যে দিছে না, এটার মধ্যে থেকে দিবে যে এই ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ছিদ্র দিয়ে কী যায়, সুষুম্না স্নায়ু ও রক্তবাহিকা অতিক্রম করে। আরেকটা দিবে ভার্টিব্রাল ফোরামেন বা ভার্টিব্রাল ক্যানাল দিয়ে কী যায়, মেনিনজেস, সুষুম্না রক্তনালিকা যায়, এগুলা এভাবে দিবে। তো আমি এখান দিয়ে একটা বর্ডার টেনে দিই, যে লিখবে প্রশ্নটা আসে এরকম যে ভার্টিব্রাল ফোরামেন বা ভার্টিব্রাল ক্যানালের মধ্যে কোনটি থাকে না। অপশনে থাকবে তোর মেনিনজেস, তারপরে সুষুম্না কাণ্ড, তারপরে রক্তনালিকা। ডি নাম্বারে থাকবে তোর এই যে সুষুম্না স্নায়ু। তোরা কী করবি, এই সুষুম্না কাণ্ড আর সুষুম্না স্নায়ুর মধ্যে তোর ভেজাল বাজায় ফেলবি, ঠিক আছে। এভাবেই ভুলটা হবে। তো কীভাবে মনে রাখবি, আমি একটা ট্রিক শিখাই দিই। মনে রাখবি, নলে এই যে নলে মানে এই যে ক্যানালের যে নল, ক্যানাল মানে কি একটা নল না, এই যে একটা নল, এটাই মানে ক্যানাল। এই যে নল মানেই ক্যানাল, ঠিক আছে। তো ভার্টিব্রাল ফোরামেন, এই যে ছিদ্র ভার্টিব্রাল ফোরামেন ছিদ্র, আর দুইটা ছিদ্রর মাঝখানে কি থাকে, একটা নল বা ক্যানাল, ঠিক আছে। ওকে, এবার বুঝতে পারছিস কীভাবে নল আসলো। আচ্ছা, নলে নালী কাণ্ড মেনি, মানে নলে অনেক নালীও থাকে, আবার কাণ্ডও থাকে। কি বোঝাইতে চাইছি,
নলে, আচ্ছা ওটা বাদ দে, এমনি মনে থাকবে, মনে না রাখতে পারলে মুখস্থ করতে হবে। আমি তো ট্রিক্সটা শিখাই দিলাম। নলে, নালী, কাণ্ডমেনি। নলে মানে কি ভার্টিব্রাল ক্যানাল, আর নালী মানে কি এই যে রক্তনালী, ঠিক আছে, রক্তনালী। নলে কি থাকে, তার মানে রক্তনালী থাকে। এখানে কোনো নালী দেওয়া কিছু আছে না, রক্তবাহিকা আছে, সুষুম্না স্নায়ু আছে, কিন্তু রক্তনালী বলে কিছু নাই। তার মানে কি, নালী মানে রক্তনালী, রক্তনালী কোথায় থাকতেছে, ভার্টিব্রাল ক্যানালে থাকতেছে। কাণ্ড মানে কি, সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ড কোথায় থাকতেছে, সুষুম্না কাণ্ড ভার্টিব্রাল ক্যানেলে, মানে নলে থাকতেছে, মানে ভার্টিব্রাল ক্যানেলে থাকতেছে, ভার্টিব্রাল ফোরামেনে থাকতেছে। আর মেনি থেকে আসতেছে তোর মেনিনজেস, মেনিনজেসও কোথায় থাকতেছে, নলে থাকতেছে, মানে ভার্টিব্রাল ক্যানেলে থাকতেছে। তাহলে মানে কি, নেমনিক কী দিয়ে মনে রাখবি, নলে, নালী, কাণ্ড, মেনি। ওকে, তারপরে এটা আস যে মেরুদণ্ডে কীভাবে 26টা 33টা থাকে, 33টা থেকে তোর 26টা কীভাবে হয়ে যায় এটা পড়বি। এই যে 33টা থেকে পরে 26টা হয়ে যায়। ওকে, তারপরে আয় এই মেরুদণ্ডের কাজ রিডিং দিবি। আসলে এখান থেকে কী পড়তে হবে, এখান থেকে পরশুকাটা পড়তে হবে। পরশুকা তাও আর কি ইম্পর্টেন্ট না। স্টারনামের মধ্যে আয়, স্টারনামের 3টে অংশে বিভক্ত, এটা লাগে কি কি, ম্যানোব্রিয়াম, এটা আমরা এখনও পড়তেছি, ম্যানোব্রিয়াম, বডি, জিফয়েড প্রসেস, আর দেহ কি, 2য় থেকে 7ম পরশুক। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বনি ল্যান্ডমার্ক। এখানে একটা জিনিস খেয়াল কর, এই জিনিসটা কি বলে, এই যে জায়গায় ম্যানোব্রিয়াম আর বডিটা একসাথে যুক্ত হয়েছে, এই যে একটা খাঁজ কাটা অংশ দেখতে পারতেছিস না, মাঝখানে লাইন, কালো দাগ, এই জিনিসটাকে বলা হয়, তোর ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট। কি বলা হয়, ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট। ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্টের ইম্পর্টেন্সই এটা যে এখানে 2 নাম্বার রিবটা, এখানে কী বলছে, 2 নাম্বার রিব বলছে না, এখানে 2 নাম্বার রিব এসে সংযুক্ত হয়, 2 নাম্বার রিব এসে সংযুক্ত হয়। এটা আমরা একটা বনি ল্যান্ডমার্ক হিসাবে ধরতে পারি যে 2 নাম্বার থেকে আমরা কি, তার মানে 2 নাম্বারের উপরে 1 নাম্বার, এই 2 নাম্বারের নিচে তোমার 3 নাম্বার, 3, 4, 5, এভাবে করে আমরা হার্টের রিলেশন এবং কি লাংসের অ্যাপেক্সের রিলেশন সব, মানে বডি সারফেস ল্যান্ডমার্ক, আমাদের একটা বডি সারফেসিং মানে একটা পার্ট আছে ফাইবার, ওইটাতে আমাদের এটা লাগে, ঠিক আছে। তারপরে আসো যে ওই কারণে 2য় থেকে 7ম পরশুরিকা তোমার দেহর সাথে যে যুক্ত থাকে, এই যে দেহ থেকে 2 থেকে 7 নাম্বারে, এই যে এটা 7 নাম্বার, তাহলে 2 থেকে 7 নাম্বার পারবো না আমরা, 2য় থেকে 7ম পরশুকা এর সাথে যুক্ত থাকে, এই দেহর সাথে যুক্ত থাকে। আর ম্যানোব্রিয়ামে কোনটা যুক্ত আছে দেখো তো, ম্যানোব্রিয়ামে কিন্তু 1 নাম্বার। তো চিত্র দেখে যখন যদি পড়ো এটা, তাহলে এটা খুবই সহজে মনে থাকবে। আচ্ছা, জিভয়েড প্রসেস, প্রথম দিকে এটি তরুণাস্থি নির্মিত হলে পরিণত বয়সে এটি অস্থিতে পরিণত হয়, প্রায় 60 বছর বয়সে এটা অস্থিতে পরিণত হয়। এটা আমরা পড়তেছি, তোমাদের পড়ার দরকার নেই, কারণ তোমাদের কোনো স্যারের বইতে এটা লেখা নেই, কিন্তু এমনি জানার জন্য বলতেছি যে এই যে জিভয়েড প্রসেসটা না, এই জিভয়েড প্রসেস কোথায়, এই জিভয়েড প্রসেসটা তোমার অস্থিতে পরিণত হয় কখন, তোমার 60 বছর বয়সে। ওকে, তারপর আসো পরশুকাতে। পরশুকার কী থাকে, কয়টি অংশে থাকে, পরশুকার নিচের অংশগুলো দেখা যায়, কি দেখা যায়, ক্যাপিচুলাম দেখা যায়, একটা মস্তক দেখা যাচ্ছে ক্যাপিচুলাম, টিউবারকল দেখা যাচ্ছে, তারপরে পরশুকার মস্তক অংশ কী বলা হয়, ক্যাপিচুলাম বলে, এটা পড়তে হবে। তারপরে টিউবারকল দেখা যাচ্ছে, টিউবারকলও পড়তে হবে, এটা রিডিং, এটা বেসিক। ওকে, তারপরে অ্যাঙ্গেল, বেঁকে যে সামনের দিকে, এটা পরশুকার শ্যাফট, লম্বা যে অংশ এটাকে শ্যাফট বলা হয়, এটা ইম্পর্টেন্ট, এটা আসে। পরশুকার লম্বা অংশকে কী বলা হয়, শ্যাফট বলা হয়। আচ্ছা, নিচের স্লাইডে আসো, কোস্টাল কার্টিলেজ, ওই কোস্টাল কার্টিলেজ তরুণাস্থিময় যে অংশটা না, সেটাকেই কোস্টাল কার্টিলেজ বলা হয়, কোস্টাল। ওকে, তারপরে নিচের দিকে আসো, প্রকৃত পরশুকা জোড়ার সংখ্যায় 7 জোড়া, অপ্রকৃত পরশুকা 3 জোড়া, 8ম, 9ম, 10ম, আর ভাসমান পরশুকা 2 জোড়া। খুবই ইম্পর্টেন্ট। এদের কোস্টাল কার্টিলেজ বা তরুণাস্থি বলা হয়। তরুণাস্থি থাকে, তার মানে কাদের তরুণাস্থি থাকে, পরশু স্টার্নামের সংযোগস্থলে প্রকৃত পরশুকার সংযোগস্থলে কোস্টাল কার্টিলেজ থাকে। অপ্রকৃত পরশুকা এরা হচ্ছে তোমার কার সাথে যুক্ত হয়, 10ম জোড়া কোস্টালের সাথে যুক্ত হয়। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা সবই ইম্পর্টেন্ট, পুরাটাই ইম্পর্টেন্ট, এটা পুরাটা মুখস্থ করবা, মুখস্থ, রিডিং না, এটা মুখস্থ, ঠিক আছে। আচ্ছা, আর ভাসমান পরশুকা একাদশ, দ্বাদশ, এটা আমরা জানি। তারপরে বক্ষদেশীয় কোষরুকা তোমার পরশুকা আটকাবার জন্য
তোমার 3 প্রকার ফ্যাসেট আছে, এটা পড়তে হবে। 3 প্রকার ফ্যাসেট আছে, দাগায় রাখো। তারপর বক্ষপিঞ্জরের কাজ, এটা রিডিং শেষ। তারপরে আছে ঊর্ধ্বাঙ্গের অস্থিসমূহ 32 করে, মোট 64টি অস্থি ঊর্ধ্বাঙ্গের, মানে উপাঙ্গীয় কঙ্কাল কিন্তু আমরা শুরু করে ফেললাম। বক্ষ অস্থিচক্র 2 জোড়া অস্থি নিয়ে গঠিত, 1 জোড়া ক্ল্যাভিকল, 1 জোড়া স্ক্যাপুলা। তারপরে ক্ল্যাভিকল দেখতে ইটালিক এফ আকৃতির মতো ক্ল্যাভিকল থাকে, যে দেখো ক্ল্যাভিকল আমরা একটু পরে দেখাই, হ্যাঁ ক্ল্যাভিকল একটু পরের ছবিতে আছে, হিউমেরাসের সাথে ওইটা আছে। আচ্ছা, ক্ল্যাভিকলে যে এরকম থাকে, ঠিক আছে, এই যে এইরকম, আবার আরেক পাশেও এইরকম, ঠিক আছে, এইরকম থাকে ক্ল্যাভিকল। এফ আকৃতির মতো বা ইটালিক এই রকমের মতো দেখা যায়, এস এর মতো দেখা যায় আর কি। এখানে বলছে ইটালিক এফ আকৃতির মতো, তোমরা এফ আকৃতি দিয়েই শিখবা। তারপরে স্টার্নাল অ্যাক্রোমিয়াল প্রসেস দিয়ে যুক্ত থাকে, স্ক্যাপুলা দেখতে চাপা ত্রিকোণা অস্থি। তারপরে তোমার একটা গ্লিনয়েড গহ্বর থাকে, গ্লিনয়েড গহ্বরের মধ্যে তোমার হিউমেরাসের হেড লাগানো থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। অবতল অংশ, অবতল অংশ মানে কি, কনকেভ অংশ, ঠিক আছে, কনকেভ অংশ। ইংরেজিতে লেখে না, এটা আমি লিখে দিই, অবতল অংশ মানে কনকেভ অংশ। তারপরে সাবস্ক্যাপুলার ফসা নামে একটি অবতল অংশ আছে, গ্লিনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক আটকানো থাকে, যেটা আমি বললাম, যেটা এখানে হিউমেরাসের মস্তক আটকানো থাকে, হিউমেরাসের হেড লাগানো থাকে, যেটাকে বলা হচ্ছে স্ক্যাপুলার কাটা বা স্পাইন, ঠিক আছে। ক্যাপুলার কাটা বা স্পাইন, স্পাইনের একটা ইম্পর্টেন্স আছে। স্পাইনের উপরের অংশকে বলা হয় সুপ্রাস্পাইনাস, সেজন্য এর নিচের অংশকে বলা হয় ইনফ্রাস্পাইনাস। এই যে এই অংশটা হচ্ছে তোমার স্পাইন, স্ক্যাপুলার স্পাইন, ওকে। তারপর নিচের অংশে আসো, হিউমেরাসের কথা বলতেছি আমরা, বললাম না যে ক্ল্যাভিকল দেখাবো, এই যে ক্ল্যাভিকল দেখো, এই যে ক্ল্যাভিকল এখানে আঁকানো হয় নাই, ক্ল্যাভিকলটা আঁকানো হয় নাই, আমি আঁকাই দিচ্ছি। ক্ল্যাভিকল থাকে যে এইরকম, ঠিক আছে, এইরকম থাকে, ওকে। তারপরে আসো 30টি অস্থি নিয়ে তোমার ঊর্ধ্বভাগ বা অগ্রপথের অস্থি গঠিত। তার 30টা অস্থি কীভাবে, ওই যে মেটাকার্পাল আছে না, এগুলো অনেকগুলো অস্থি আছে, ছোটো ছোটো অস্থি, ছোটো অস্থি কিন্তু ঘন ঘন অস্থি, সেজন্য বেশি অস্থি হয়ে গেছে। হিউমেরাস, ঊর্ধ্বাঙ্গের প্রথম অস্থিকে হিউমেরাস বলা হয়। এটি লম্বা নলাকার হাড়ে গঠিত, ঊর্ধ্ব প্রান্তে রয়েছে মসৃণ গোলমস্তক বা স্ক্যাপুলার গ্লিনয়েড গহ্বরে প্রবিষ্ট থাকে। তাছাড়াও আছে ছোট বড় টিউবারকল, এর মাঝেও অ্যানাটমিক্যাল গ্রিভা নামে একটি খাস থাকে। অ্যানাটমিক্যাল গ্রিভা আছে, তোমার সার্জিক্যাল গ্রিভাও আছে। অ্যানাটমিক্যাল গ্রিভা কাকে বলা হয়, এই যে এটাকে তোমার অ্যানাটমিক্যাল গ্রিভা বলে, এখানে বোঝানো যাচ্ছে না। আর সার্জিক্যাল গ্রিভা আমরা এটা এখনও পড়তেছি, সার্জিক্যাল গ্রিভাটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, কারণ সার্জিক্যালি তোমার ইম্পর্টেন্ট, সার্জন হবে না, তোমরা বড় হয়ে সার্জন হবে, তাই না? তাহলে সার্জনের জন্য এই সার্জিক্যাল গ্রিভাটা ইম্পর্টেন্ট। যে সার্জিক্যাল গ্রিভায় দেখা যাচ্ছে যে কি, যে হিউমেরাস ভাঙলে না দেখা যায় একটা সুনির্দিষ্ট অংশই ভেঙে যায়, তো সেটাকেই সার্জিক্যাল গ্রিভা বলা হয়। ডেল্টয়েড রিজ থাকে, ডেল্টয়েড রিজের সাথে কি যুক্ত হয়, ডেল্টয়েড মাসেল যুক্ত হয়। ডেল্টয়েড রিজে ডেল্টয়েড মাসেল যুক্ত হয়, ডেল্টয়েড মানে একটা মাসেল, ঠিক আছে। তো ডেল্টয়েড মাসেলটা যে জায়গায় যুক্ত হয় ওই জায়গাকে ডেল্টয়েড রিজ বলে, মানে মাসেলের নাম অনুযায়ী রিজটার নাম হয়েছে। তারপরে আসো, দেহের প্রান্তে অ্যাপিকন্ডাইল থাকে, 2টা অ্যাপিকন্ডাইল আছে, বুঝছো। অ্যাপিকন্ডাইলের নিচে তোমার কন্ডাইল আছে, যা ক্যাপিচুলাম ও ট্রক্লিয়ায় বিভক্ত। আচ্ছা, একটা আছে তোমার মিডিয়াল এপিকন্ডাইল, এই যে এটা দেখো মিডিয়াল এপিকন্ডাইল, এটা আছে তোমার ল্যাটেরাল এপিকন্ডাইল। 2টা এপিকন্ডাইল আছে, যদিও এখানে কি 2টা এপিকন্ডাইলের কথা বলা নাই, খালি এপিকন্ডাইল আছে এটাই বলা আছে। মনে রাখবা যে 2টা এপিকন্ডাইল আছে, ওকে। এই যে এদিকেরটা হচ্ছে তোমার মিডিয়াল এপিকন্ডাইল, এদিকেরটা তোমার ল্যাটেরাল এপিকন্ডাইল। আমি যদি বলি যে বাংলায় কীভাবে বলবো আমি জানি না, আর আমরা বাংলায় বলি না এটা, ইংরাজিতে এই টার্মটা ইউজ করি, যে মিডিয়াল এপিকন্ডাইল, এটা হচ্ছে ল্যাটেরাল এপিকন্ডাইল। আর কন্ডাইলের নিচে তোমার ক্যাপিচুলাম ট্রক্লিয়ায় বিভক্ত থাকে। ক্যাপিচুলামটা হচ্ছে তোমার রেডিয়াসের সাথে যুক্ত হয়, ট্রক্লিয়াটা তোমার আলনার সাথে যুক্ত হয়, ওকে। তারপরে কী বলছে, ঊর্ধ্বপ্রান্তে তোমার কর্নয়েড প্রসেস, ওলেক্ট্রনাল প্রসেস থাকে, ট্রক্লিয়ার নজ, একটি টিউবারসিটি থাকে। কিসের কথা বলছে এটা বলো তো, এটা আলনার কথা বলতেছে। আলনার কি থাকে, একটা কর্নয়েড প্রসেস থাকে, একটা ওলেক্ট্রনাল প্রসেস থাকে, তারপরে একটা ট্রক্লিয়ার নজ, একটা টিউবারসিটি থাকে, ওকে। এটা পড়তে হবে, সবই পড়তে হবে। তারপরে আমি যা বলবো যে মাথা নিম্ন প্রান্ত ও স্টারের প্রসেসে বিভক্ত, আচ্ছা। তারপরে আসো কার্পাল অস্থি বা কার্পাল বোন,
দু সারিতে 4টি করে মোট 8টি ছোট ছোট আকৃতির কার্পাল বোন রয়েছে কবজিতে অবস্থিত। স্ক্যাপয়েড লুনেট এগুলো কীভাবে মনে রাখবা? শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার। এই যে শি, স্ক্যাপয়েড থেকে আসতেছে তোমার শি, লুনেট থেকে আসতেছে তোমার লুকস, তারপরে ট্রাইকোয়েটাল থেকে আসতেছে তোমার টু, পিসিফর্ম থেকে আসতেছে তোমার প্রিটি, তারপরে ট্রাপেজিয়ামের দিকে আসতেছে তোমার ট্রাই, ট্রাপেজয়েড থেকে আসতেছে টু, ক্যাপিটেট থেকে আসতেছে তোমার ক্যাচ, আর হ্যামের থেকে হার। ওকে, শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার। ওকে, এই কার্পাল অস্থি মনে রাখার ট্রিক শিখাই দিলাম। তারপরে মেটাকার্পাল অস্থি, 5টি অস্থিকে তোমার মেটাকার্পাল অস্থি বলা হয়। আচ্ছা, ফ্যালাঞ্জেস, বৃদ্ধাঙ্গুলে 2টি, অন্য আঙ্গুলে 3টি করে ফ্যালাঞ্জেস থাকে। ওকে, এটা পড়বা, বৃদ্ধাঙ্গুলে 2টি আর অন্য আঙ্গুলে যে 3টি করে থাকে। তারপরে নিম্নাঙ্গের অস্থিসমূহ 31টি করে, মোট 62টি। আগে কি বললাম আমরা? তোমার 64টি, আর এখানে বলছে 62টি। আচ্ছা, তারপরে শ্রোণীয় অস্থিচক্র, ইলাম, মিক্সচাম, পিউবিস অস্থি নিয়ে গঠিত। প্রাপ্তবয়স্ক মানবে এই অস্থিগুলো একত্রিত হয়ে নিতম্ব বা হিপ বোন গঠন করে। আমরা বনি পেলভিস পড়ি, ঠিক আছে, হিপ বোন পড়ি আমরা, ঠিক আছে, এখনও পড়তেছি, মিলে এগুলো শ্রোণীয় অস্থিচক্র গঠন করে। ওকে, আসো। তারপরে এই যে বলছিলাম না, ইলাম ও ডানায় বিভক্ত, ইলাম দেহ ও ডানায় বিভক্ত। এগুলো এই যে এগুলো প্রজাপতির মতো দেখানো যায় না? দেখো তো, আমি বলছিলাম কি, এই প্রজাপতির মতো দেখা যায়। আচ্ছা, যাই হোক, সরি। তারপরে আস, এই যেটা প্রজাপতির মতো দেখা যায় না, দেখো তো, হ্যাঁ, প্রজাপতির মতো দেখা যায়, এটা লাগে, ঠিক আছে। এটা তোমাদের বইতে বলা নাই, মাজেদা ম্যাডামের বইতে বলা আছে যে হিপবোন দেখতে প্রজাপতির মতো। আচ্ছা, তারপরে এখানে আসো যে ইলিয়ামে কী কী থাকে? আর্কুয়েট রেখা, ইলিয়াক রেখা, গ্লুটিয়াল রেখা, অরিকুলার সংযোগী তল থাকে। এটা কীভাবে মনে রাখবা? ইলা গুটি আঁকে, ইলা গুটি আঁকে, এটা দিয়ে মনে রাখবা, ঠিক আছে। ইলা গুটি আঁকে, যে ইলিয়ামে কী কী থাকে? আর্কুয়েট, আঁকে থেকে আসতেছে তোমার আর্কুয়েট রেখা, গুটি থেকে আসতেছে তোমার গ্লুটিয়াল রেখা, আর আঁকে তোমার অরিকুলার সংযোগী তল, এটাও আসতেছে। তারপরে ইলিয়াক ফসা থেকে তোমার ইলা থেকে ইলিয়াক ফসা আসতেছে। তো ইলিয়ামে কী কী থাকতেছে? ইলা গুটি আঁকে থাকতেছে, ইলিয়াক ফসা থাকতেছে, গ্লুটিয়াল রেখা থাকতেছে, আঁকে থেকে আসতেছে তোমার আর্কুয়েট রেখা, আর অরিকুলার সংযোগী তল। শেষ। তারপরে এটা রিডিং দিবা। একটা অবডুরেটর ছিদ্র থাকে, সেটা পড়বা। এই যে এটা অবডুরেটর ছিদ্র হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে তোমার অবডুরেটর ছিদ্র, এটা তোমার আরেকটা অবডুরেটর ছিদ্র। অ্যাসিটাবুলাম পিছনের দিকে থাকে, এখান থেকে দেখা যাচ্ছে না, এই ছবিটা থেকে না অ্যাসিটাবুলাম দেখা যাচ্ছে না, অ্যাসিটাবুলাম এটার পিছন দিকে থাকে। অ্যাসিটাবুলামের তোমার ওই ফিমারের মস্তক লাগানো থাকে, যেরকমটা তোমার ওই ক্লিনয়েড ক্যাভিটিতে হিউমেরাসের মস্তক লাগানো ছিল না, তোমার এই অ্যাসিটাবুলামে তোমার ফিমারের মস্তক লাগানো থাকে। এই কী বলবে, এই ফিমারের মস্তক কোথায় লাগানো থাকে? এই অ্যাসিটাবুলাম আর গ্লিনয়েড গহ্বরই তোমার হচ্ছে ঝামেলা হবে, ঠিক আছে। এটা সেজন্য মুখস্থ করবা। অ্যাসিটাবুলাম কার মস্তক? ফিমারের মস্তক। আর গ্লিনয়েড গহ্বর কার মস্তক? হিউমেরাসের মস্তক। ওকে, আর এটা পড়বা যে ইলিয়াম আর আইলিয়ামের মধ্যে কি পার্থক্য। ওকে, এটা পড়বা যে এই যে আছে না, যেটা সে তোমার পাকস্থলী। দেখো তো, ইটাকে কিসের মতো লাগে? ইটাকে প্যাঁচানোর মতো লাগে না? এই যে প্যাঁচানো, কয়েকটা প্যাঁচ দিলাম, এখানে কয়টা দেখা যাচ্ছে? 3টা তার মানে দেয়া মানে প্যাঁচানো। আর এই তো আমাদের পাকস্থলীও কি প্যাঁচানো থাকে। তো এই যেখানে আইলিয়াম দেয়া, সেটা হচ্ছে তোমার পৌষ্টিক নালীর অংশ, আর যেখানে দেয়া সোজা অংশ, সেটা আমাদের হাড্ডির অংশ। আমাদের হাড্ডি কি সোজা না? সোজা হাড্ডি। আর পাকস্থলীর অংশ কি প্যাঁচানো। ওকে, আর এই পুরুষের শ্রোণীচক্র, মহিলার শ্রোণীচক্র, এটা পড়ো। কি পড়বা? যে অ্যাসিটাবুলাম, এটা আমরা এখনও পড়তেছি, সো এটা ইম্পর্টেন্ট। আর 3 নাম্বারটা পড়বা, স্যাক্রামটা পড়বা, আর 5 নাম্বার অ্যাসিটাবুলামটা পড়বা। ওকে, পুরুষ আর মহিলার থেকে 3 নাম্বার আর 5 নাম্বারটা পড়বা। শেষ। তারপরে এখানে আসো, মানবদের সবচেয়ে দীর্ঘ অস্থি, এটা সবাই জানে, ছোটরাও জানে, যেটা যে ফিমার, সেটা সবাই জানে। আচ্ছা, নেক্সট স্লাইডে আসো। এই যে প্যাটেলা একটি সিসাময়েড অস্থি, আমি আগে বলছিলাম না, এবারে এখান থেকে পড়ো।
প্যাটেলা একটি সিসাময়েড অস্থি, আমি আগেই বলছিলাম। আচ্ছা, তারপরে একটি দাগে দিই, প্যাটেলা একটি সিসাময়েড অস্থি, এর মধ্যে ইতিমধ্যে ম্যাটে আসছে, তো এটা ইম্পর্টেন্ট। কেন সিসাময়েড অস্থি বলা হয়? এর উৎপত্তি পেশির টেন্ডন থেকে। আচ্ছা, এটা পড়বা। তারপরে টিবিয়া এবং ফিবুলা, ঠিক আছে, টিবিয়া এবং ফিবুলা, টিবিয়া বেশি মোটা, টিবিয়া একটু বেশি মোটা, এটা পড়ো। তারপরে টিউবারসিটি বহন করে, টিউবারসিটি বহন করে, ঠিক আছে, এটা দেখো, ঠিক আছে, টিউবারসিটি বহন করে, এটা লাগে। টিবিয়া নিম্নপ্রান্তের ম্যালিওলাস নামে দুরাশি দুটি উঁচু অংশ থাকে, এটা ইম্পর্টেন্ট। তারপরে ফিবুলা দেখতে দীর্ঘ যষ্টির মতো, এটা ইম্পর্টেন্ট। তারপরে ফিবুলা দেখতে দীর্ঘ যষ্টির মতো, এটা দাগায় রাখো। তারপর টার্সাল অস্থি, টার্সাল অস্থি কীভাবে মনে রাখবা? এটা মনে রাখবা হচ্ছে টা নে কিউবয়েড কিউনিফর্ম, এটা মনে রাখবা টানে 3, টানে 3 ক, টানে দিয়ে আসছে তোমার ট্যালাস, নিয়ে দিয়ে আসছে তোমার ন্যাভিকুলার, 3 ক যেটা বলছে 3 ক, সেটা কি কি? ক্যালকেনিয়াস, কিউবয়েড আর কিউনিফর্ম। ক্যালকাস, কিউবয়েড, কিউনিফর্ম। তাহলে ট্যালাস নিয়ে থেকে আসতেছে ন্যাভিকুলার আর ক্যালকেনিয়াস, কিউবয়েড, কিউনিফর্ম, 3টা ক মানে ক্যালকাস, কিউবয়েড, কিউনিফর্ম। ওকে, তারপরে 14টি করে ফ্যালাঞ্জেস থাকে, এটা পড়বা। তারপরে রিডিং, এগুলো রিডিং। তারপরে আসো অস্থি অসিয়াস টিস্যু, এটা হচ্ছে এটা রিডিং, সংজ্ঞাটা রিডিং। তারপরে আসো পেরিঅস্টিয়াম নামক দ্বিস্তরীয় আবরণ দিয়ে অস্থি আবৃত থাকে, দ্বিস্তরীয় আবরণটা পড়তে হবে। পেরিঅস্টিয়াম কয়স্তরীয় আবরণ? দ্বিস্তরীয় আবরণ। তারপরে মাতৃকা অনমনীয়, অস্থিতিস্থাপক এবং কঠিন প্রকৃতির, এবং মাতৃকায় জৈব পদার্থ 40%, অজৈব পদার্থ অস্থিকোষ থাকে প্রায় 60%। এটা পড়তে হবে। 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, 3 নাম্বার পয়েন্টটা ইম্পর্টেন্ট। তারপরে 4 নাম্বারটা হচ্ছে তোমার কোলাজেন তন্তু অসিন নামক মিউকোপলিস্যাকারাইড থাকে, এটাও ইম্পর্টেন্ট। কোলাজেন তন্তু এবং অসিন নামক মিউকোপলিস্যাকারাইড থাকে, তার মানে অসিনটা কোন ধরনের পদার্থ? মিউকোপলিস্যাকারাইড, নট পলিস্যাকারাইড, নট লিপিড, নট প্রোটিন। এটা কোন ধরনের? মিউকোপলিস্যাকারাইড ধরনের। মিউকোপলিস্যাকারাইডটা আমরা যখন হাসান স্যারের বইটা পড়বো তখন আমরা ওটা ক্লিয়ার করবো যে মিউকোপলিস্যাকারাইড জিনিসটা কী। তারপরে আসো অজৈব পদার্থের মধ্যে ক্যালসিয়াম ফসফেট বেশি থাকে, ক্যালসিয়াম ফসফেট যে বেশি থাকে এটা ইম্পর্টেন্ট। কোনটা বেশি থাকে? ক্যালসিয়াম ফসফেট বেশি থাকে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আসো মাতৃকায় 4 ধরনের অস্থিকোষ থাকে, 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট 6 নাম্বারটা। 4 ধরনের অস্থিকোষকে তোমার অস্টিওপ্রোজেনেটর, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, এগুলো সব থাকে, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে আসো অস্থির প্রকারভেদ, অস্থির প্রকারভেদ, একটা নিরেট অস্থি আর একটা হচ্ছে স্পঞ্জি অস্থি, একটা হচ্ছে নিরেট অস্থি আর একটা হচ্ছে তোমার স্পঞ্জি অস্থি। উপাদানের ঘনত্ব দৃঢ়তা মাতৃকার 2টি শ্রেণীতে ভিত্তি করে, যে একটা নিরেট অস্থি, কম্প্যাক্ট বোন, আর একটা হচ্ছে স্পঞ্জি বোন। নিরেট অস্থি হচ্ছে তোমার কঙ্কাল জোনের, মোটর জোনের, মোট কঙ্কালের 80% হচ্ছে তোমার নিরেট অস্থি, আর 20% হচ্ছে তোমার স্পঞ্জি অস্থি। এই কঙ্কালের অস্থির, নিরেট অস্থির ম্যাট্রিক্স যেটা আছে কতগুলো স্তরে সাজানো থাকে, এই স্তরগুলোকে ল্যামেলি বলা হয়। আর এই ল্যামেলির চারদিকে ল্যামেলি একটি সুস্পষ্ট নালীর চারদিকে চক্রাকারে বিন্যস্ত থাকে, এটাকে বলা হয় তোমার হ্যাভার্সিয়ান নালী। এই যে হ্যাভার্সিয়ান নালী, এগুলো সবই ইম্পর্টেন্ট, এগুলো বেসিক ক্লিয়ার করার জন্য এগুলো পুরাটা পড়বা, সরি। আর এই হেপ্টোকোপটন হ্যাভার্স, এটা মনে থাকবে। কী কী পড়বা? হ্যাভার্সিয়ান নালী কি, ল্যামেলি কি, ল্যাকুনা কি, ক্যানালিকুলি কি, এই 4টা জিনিস পড়বা। কী কী? ল্যামেলি, হ্যাভার্সিয়ান নালী, ল্যাকুনা আর ক্যানালিকুলি। শেষ, এটা পড়া শেষ। তারপরে স্পঞ্জি অস্থি আসো। স্পঞ্জি অস্থির মধ্যে তোমার ক্যানসেলিকি, ক্যানসেলাস বা ক্যানসেলিকি, ট্রাবেকুলিকি, পেরিঅস্টিয়াম, তোমার লোহিত অস্থি মাঝে থাকে অস্থি আবরণ, পেরিঅস্টিয়াম থেকে রক্তনালিকা ট্রাবেকুলি, এটা লাগবে না, পেরিঅস্টিয়াম লাগবে না। আচ্ছা, তারপরে আসো এখান থেকে কী পড়বা? ক্যানসেলাস আর ট্রাবেকুলার অস্থি বলা হয়, এটা পড়বা। 20% অস্থি শেষ, এটাতে আর লাগে না।
যদিও তারপরে এটা পড়ে রেখো যে ল্যামেলি অস্থিকোষ ল্যাকনি ক্যালাকুলির সমন্বয়ে গঠিত। ট্রাবেকুলা কী কী সমন্বয়ে গঠিত? শেষ। ক্যান্সেলাস বা ট্রাবেকুলা বলা হয়। ট্রাবেকুলা কী কী সমন্বয়ে গঠিত? তারপর ট্রাবেকুলার মধ্যে লোহিত অস্থিমজ্জা দ্বারা পূর্ণ থাকে, এটা পড়ো। শেষ। তারপরে নেক্সট স্লাইডে আসো। রক্তনালী ট্রাবেকুলাতে প্রবেশ করে অস্থির কোষগুলোকে পুষ্টি সরবরাহ করে। স্পঞ্জি অস্থিতে ক্যালসিয়াম লবণের পরিমাণ কম থাকে, এতে হ্যাবার্সিয়ান তন্ত্র থাকে না। স্তন্যপায়ীদের করটিকা, চ্যাপ্টা হাড়, বৃহৎস্থির প্রান্তভাগ, এগুলা যে কী বলছে আছে, যাই হোক এগুলো লাগে না, বুঝছো? এগুলো লাগে না, এগুলো রিডিং পড়ো। তারপরে বলছে 5 ভাগ করা যায়, এটাও রিডিং পড়ো। খাটো অস্থি এটা এমনিই পারবা। লম্বা অস্থি, হিউমারাস ফিমার, এগুলো ছবি যদি দেখে পড়ো না, ছবি দেখে দেখে পড়বা, এগুলো এমনিই পারবা। চাপা অস্থি এটাও পারবা। এখন আসো অনিয়ত অস্থি। অনিয়ত অস্থি কোনগুলো? এটা মনে থাকবে না। কোষিরোকা বায়ুপূর্ণ অস্থি তোমার ম্যাক্সিলা, এটা মনে রাখতে হবে। শেষ। যেগুলো একটা একটা এটা মনে রাখতে হবে, একটা উদাহরণ। এটা এমনি প্রশ্ন এসে পড়বে যে অনিয়ত অস্থি কোনটা, অনেকগুলো অপশনে থাকবে, তোমার কোষের আনসার করতে হবে। বায়ুপূর্ণ অস্থি কোনটা, ম্যাক্সিলা আনসার করতে হবে। শেষ। ওকে। তারপর নিরেট অস্থি, এটা রিডিং, তারপর মানে বেসিক এটা। তারপর অস্থির কাজ কী কী? রক্তকণিকা উৎপাদন, ওই যে আমরা পড়ে আসছি না, সাপ কাকে বলে, ফিহি, ঠিক আছে, ওইটা আর কি। লোহিত মজ্জার হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন মেগাকেরোসাইট থেকে অনুচক্রিকার সৃষ্টি হয়। হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে এটা পড়তে হয়, এটা ইম্পর্টেন্ট আছে। তো এইখান থেকে কী কী পড়বা, এই স্লাইড থেকে 4-5 এই পয়েন্টটা পড়বা। আর লোহিত মজ্জার হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন মেগাকেরোসাইট থেকে অনুচক্রিকা তোমার সৃষ্টি হয়, এটা পড়বা। আর লোহিত মজ্জা থেকে প্রতিদিন 5 বিলিয়ন লোহিত কণিকা সৃষ্টি হইতেছে, এটা পড়বা। 5 বিলিয়ন, প্রতিদিন কত বিলিয়ন লোহিত কণিকা সৃষ্টি হইতে পারে দেখছো? আমরা ফলোয়ার পাই না বিলিয়ন, আর আমাদের কি শরীরের মধ্যে তোমার লোহিত মজ্জার থেকে 5 বিলিয়ন তোমার লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়ে গেছে। কি সুন্দর, ঠিক আছে। আচ্ছা, তারপরে চর্বির আধার বলা হয় এই 6 নাম্বারটাকে। এই 6 নাম্বার পড়বা। হলুদ অস্থি মজ্জা সঞ্চিত চর্বির আধার হিসেবে কাজ করে, এটা পড়বা। তারপরে দেহের 97% ক্যালসিয়ামই অস্থিতে জমা থাকে, এটা ইম্পর্টেন্ট। শেষ। এখান থেকে এগুলো রিডিং দিবা। তারপরে আসো তরুণাস্থি বা কমলাস্থি, রক্ত বাহিকাবিহীন নমনীয় মজবুত এবং অভঙ্গুর স্থিতিস্থাপক, এটা মানে বৈশিষ্ট্যগুলো এগুলো যেগুলো দিচ্ছে সেগুলো পড়বা, ঠিক আছে। রক্তবাহিকাবিহীন এটা পড়তে হবে। রক্তবাহিকা থাকে না, এটা আমাদেরকে এখনও জিজ্ঞেস করে, মানে এটা এখনও ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাদের জন্য সেটা ইম্পর্টেন্ট। নমনীয় মজবুত অভঙ্গুর স্থিতিস্থাপক গঠন বিশিষ্ট যোজক টিস্যুকে তরুণাস্থি বা কার্টিলেজ বলা হয়। ওকে, এখান থেকে কী পড়বা? এখান থেকে 2 নাম্বারটা পড়বা, তারপরে তোমার 3 নাম্বারটা পড়বা, তারপরে তোমার 4 নাম্বার পড়বা, 6 নাম্বার পড়বা, ঠিক আছে। ম্যাট্রিক্সে কিছু তন্ত্র থাকে বলে। আচ্ছা, তরুণ অবস্থায় কন্ড্রোব্লাস্ট বলা হয়। ম্যাট্রিক্স অর্ধকঠিন কন্ডি নামে পরিচিত, ঠিক আছে। তাহলে কি তরুণাস্থির ম্যাট্রিক্স অর্ধকঠিন, আর এটা কী নামে পরিচিত? কন্ডিন নামে পরিচিত। ম্যাট্রিক্সে কি থাকে লেখো না নামে অনেক ছোটো ছোটো কভার থাকে। ম্যাট্রিক্সে কিছু তন্তু থাকে, এর মধ্যে কোলাজেন তন্ত্রই প্রধান। তারপর প্রতিটি তরুণাস্থি পেরিকন্ডিয়াম নামক তন্তুময় যোজক টিস্যু দ্বারা আবৃত, পেরিকন্ডিয়াম নামক যোজক টিস্যু দ্বারা আবৃত, এটা খুবই ইম্পর্টেন্ট। 6 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। তারপর আসে তরুণাস্থির কাজ। তরুণাস্থির কাজের মধ্যে কী পড়বা? 4 নাম্বার পড়বা, 5 নাম্বার পড়বা। শেষ। 4 নাম্বার পড়বা, 5 নাম্বার মুখস্থ। এটা মুখস্থ। তরুণাস্থিতে কী থাকে? লুব্রিসিন নামক গ্লাইকোপ্রোটিন থাকে, যা জৈব লুব্রিকেটর হিসেবে কাজ করে। লুব্রিসিন একটা জৈব লুব্রিকেটর হিসেবে কাজ করে। ফাইব্রোকার্টিলেজ লিগামেন্টকে অস্থির সাথে যুক্ত হতে সাহায্য করে। শেষ। যেটা দাগাই দিয়েছি সেগুলো পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে এইটা আসো, ও মাই গড, এটা যে ইম্পর্টেন্ট দেখেই বুঝতে পারতেছো কতগুলো স্টার দেওয়া আছে এখানে, কতগুলো স্টার দেওয়া আছে। তারপরে এক্সাম্পলই তো পড়তে হবে, এক্সাম্পল মাস্ট বলাই আছে। এটা সবগুলো মুখস্থ করবা, সব মুখস্থ করবা, সব। কীভাবে মুখস্থ করবা আসো শেখাই দিই। যে আগে একটা ম্যাক্সিমাম ক্লাসিফিকেশন করো, যে এই তিনটা না, এই তিনটা হচ্ছে তোমার হারে পাওয়া যায় না।
একটা মাত্র জিনিস হাড়ে পাওয়া যায়, সেটা কি? চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি। এটা কিভাবে মনে রাখবা? এটা মনে রাখবা 3 ভাই 1 বোন। বোন মানে কি? বোন মানে হচ্ছে হাড়। ইংরেজিতে হাড় মানে কি? ইংরেজিতে হাড় মানে বোন না? তো এটাই আর কি, যে 3 জনে তোমার হাড়ের উপর কাজ করতেছে না, তারা হচ্ছে ভাই। তো তারা হচ্ছে তোমার ভাই না, যে কাজ করতেছে সেটা হচ্ছে তোমার বোন হাড়ের উপরে। এক বোনটাকে সেটা চুনময় বা ক্যালসিফাইড। ওকে, আসো তারপরে কি বলছে? স্বচ্ছ বা হাইলিন তরুণাস্থি, এর ম্যাট্রিক্স সামান্য স্বচ্ছ, নীলাভ, নমনীয় এবং তন্তুবিহীন। সকল মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণীয় কঙ্কাল হচ্ছে তরুণাস্থি নির্মিত। এটা কীভাবে পড়বা? এটা তোমরা শ্বাসনালীতে মনে রাখতে পারো, ঠিক আছে? শ্বাসনালীতে কীভাবে মনে রাখবা? শ্বাসনালীতে শ্বাসনালী একটা আসতেছে, আর থেকে তোমার আসতেছে তোমার স্বরযন্ত্র, এই যে দেখো। তারপরে আসছে তোমার নাক, এই যে নাসিকা। তারপরে পরশুখা, সন্ধিস্থল, তারপরে কর্ণকুহর ইত্যাদি স্থানে এ ধরনের তরুণাস্থি পাওয়া যায়। কি? অস্থি সন্ধিস্থল, পরশুকার প্রান্তভাগ, নাসিকা। আচ্ছা, আগে স্থিতিস্থাপকগুলো পড়ে নিই, ঠিক আছে? এই হাড় তো বললাম যে হিউমেরাস আর ফিমার একটা কি হাড়, সেখানে কোনটা পাওয়া যাবে? আমরা পড়ছি 3 ভাই 1 বোন। বোনটা কি? চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি। তাহলে হিউমেরাস ফিমার যেহেতু হাড়, তাহলে সেটাতে কি কোন তরুণাস্থি পাওয়া যাচ্ছে? চুনময় বা ক্যালসিফাইড। শেষ। তারপরে স্থিতিস্থাপকে আসো। 1 নাম্বারটা আমরা পরে পড়তেছি, 1 নাম্বারটা আমরা অন্যভাবে মনে রাখবো। দেখো, স্থিতিস্থাপক বা পিত্তন্তময়, এটা কোথায় থাকে? আমরা মনে রাখতাম এটা 3E দিয়ে মনে রাখতাম। কেমনে? পিনা কি? বহিকর্ণের আরেকটা ইংরেজি নাম কি? এক্সটার্নাল এয়ার। এক্সটার্নাল এয়ার লিখতে কিন্তু ই লাগে, প্রথমে ই আসে, এক্সটার্নাল এয়ার, ঠিক আছে? বহিকর্ণ, এক্সটার্নাল এয়ার, তাহলে ই পাইলাম। তারপরে ইউস্টেশন নালীতে লিখতে ই লাগে, ইউস্টেশিয়ান। ওকে, তাহলে ই লাগে। তারপরে এপিগ্লটিস লিখতেও ই লাগে, এপিগ্লটিস। ওকে, তাহলে 3E কি? এক্সটার্নাল এয়ার, ইউস্টেশন নালী, এপিগ্লটিস। এভাবে মনে রাখছি। তারপর শ্বেততন্তুময় যে জিনিসটা, সেটা আসো। শ্বেততন্তুময় একটা জায়গায় থাকে, 2টা কোষরুকার মধ্যবর্তী স্থান। এই যে কোষরুকা দেখলে না? আরেকটা কোষরুকাও তো এভাবে থাকে, তাই না? আরেকটা কোষরুকাও এভাবে থাকে। এই শ্বেততন্তুময় যে শ্বেততন্তুময় তরুণাস্থিটা বা হোয়াইট ফাইব্রাস তরুণাস্থি, এটা যে তোমাদের এই কোষরুকার মাঝখানে থাকে, আবার এই কোষরুকার মাঝখানে থাকে, এখানে থাকে। ওকে, তো অস্থির সাথে টেন্ডন বা লিগামেন্টের সংযোগস্থল প্রভৃতি স্থানে এই ধরনের তরুণাস্থি পাওয়া যায়। ওকে, তো এটাকেই বলা হয় হোয়াইট ফাইব্রাস বা শ্বেততন্তুময় তরুণাস্থি। তারপরে তাহলে বুঝলাই তো, তাহলে কি হাড়ে থাকতেছে? তোমার চুনময়। আর শ্বেততন্তুময় কোথায় থাকতেছে? টেন্ডন লিগামেন্টের সংযোগস্থল, এই যে টেন্ডন লিগামেন্ট, এই যে এখানে হাড়ের মধ্যে টেন্ডন থাকে না, আবার মাসেলের সাথে যে হাড়ের সংযোগ, সেটা লিগামেন্ট। তার মানে কি? টেন্ডন লিগামেন্টের সংযোগস্থলে শ্বেততন্তুময় বা হোয়াইট ফাইব্রাস থাকতেছে। 2টি কোষরুকার মধ্যবর্তী স্থানেও হচ্ছে হোয়াইট ফাইব্রাস বা শ্বেততন্তুময় থাকতেছে। আর স্থিতিস্থাপক বা পিত্তন্তময় যেগুলো, সেগুলো হচ্ছে 3E, এক্সটার্নাল এয়ার, ইউস্টেশন নালী, এপিগ্লটিস। তাহলে এই 3টা বাদে আর বাকিগুলা কি? এই স্বচ্ছ হাইলিন তরুণাস্থি। আমরা এইভাবে মনে রাখবো। এতগুলা মনে রাখা আমার কাছে নিয়মিক বানানো আমার কাছে কঠিন লাগতো, তা আমি এভাবে মনে রাখতাম যে এই 3টা আমি মনে রাখতাম। আর বাকিগুলা কি? বাকিগুলো স্বচ্ছ বা হাইলিন তরুণাস্থি। শেষ, ট্রিক শিখাই দিছি, আর ভুল হওয়ার কথা না। তারপরে আসো, ওই যে মহাবিবর বলছিলাম না, ফোরামেন ম্যাগনাম, আরেকটা নাম মহাবিবর, ফোরামেন ম্যাগনাম বলা হয়, এই যেখানে বলা আছে। তারপরে আসো যে এটা বলছিলাম না শিংয়ের মতো, দেখো তো শিংয়ের মতো দেখা যাচ্ছে কিনা? এই যে একটা কর্ণা, এই যে আরেকটা কর্ণা, তাহলে শিং হইল না? শিংয়ের মতো। আচ্ছা, তারপরে কি বলছে? অ্যালভিউলার প্রসেস থাকে, অ্যালভিউলার প্রসেসে দাঁতের গোড়ার প্রতীক থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মানে কোনো টেক্সটে আছে, বুঝছো? অনুশীলন প্রশ্নতে আছে। তারপরে আসো, নেক্সট স্লাইডে আসো। অ্যাটলাস বা সার্ভাইকাল কোষরুকা, অস্থিটি দেখতে আংটির মতো। আচ্ছা, অস্থিটি এটা খুবই ইম্পর্টেন্ট। এই অ্যাটলাস আর অ্যাক্সিসটা আমাদের পড়তে হবে। কোথা থেকে? এখান থেকেই পড়তে হবে। আচ্ছা, আসো পড়ি। অস্থিটি দেখতে আংটির মতো, এই যে আংটির মতো না, রিংয়ের মতো। আর অ্যাটলাস নামটা কি হয়েছে তোমরা একটু সার্চ করে দেখবা। অ্যাটলাস একটা গ্রিক দেবতার নাম ছিল। অ্যাটলাস, গ্রিক দেবতা অ্যাটলাস, একই সাথে এই যে দাঁড়াও,
কোথায় বলছে এই যে দাঁড়াও কোথায়, এই যে দেবতা অ্যাটলাসের কাজের সাথে, অ্যাটলাসের কাজে কি, অ্যাটলাসের কাজ কি, গ্রিক মাইথোলজি অনুসারে না, গ্রিক মাইথোলজি অনুসারে মনে করা হয় দেবতা অ্যাটলাস পৃথিবীটাকে ধরে রাখতেছে, পৃথিবীর আকাশ বাতাস সব এই অ্যাটলাস ধরে রাখতেছে। তো এই অ্যাটলাস যে হাড়টা না, এই অ্যাটলাস হাড়টা মাথার মতো এত বড় একটা খুলিটাকে ধরে রাখতেছে, এত বড় খুলিটাকে ধরে রাখতেছে। তো এই অ্যাটলাস দেবতার মতো এত বড় পৃথিবীটাকে সে একাই ধরে রাখতেছে, এভাবে মনে করা হয় কি যে সেই কারণেই এটার নাম হচ্ছে অ্যাটলাস, যে দেবতা অ্যাটলাস পৃথিবীর মতো একটা বড় জিনিসকে নিজের হাতে ধরে রাখতেছে। ঠিক সেরকমই এই বোন অ্যাটলাসটা, মানে হাড় অ্যাটলাসটা একটা ছোট্ট বোন হওয়া সত্ত্বেও মাথার মতো একটা বড় খুলিটাকে সে নিজের হাতে ধরে রাখতেছে, একটা ছোট্ট অংশ হয়ে। সেজন্য তার নাম হয়েছে অ্যাটলাস। ওকে, একটু মাইথোলজি পড়লাম, মাইথোলজি সম্পর্কে জানবা, ঠিক আছে? মাইথোলজিগুলো খুবই এক্সপারেশনাল, ঠিক আছে? তারপরে ভার্টিব্রাল ফোরামেন খুবই বড়, এই যে ভার্টিব্রাল ফোরামেন। তারপরে আছে নিউরাল ধমনী ছিদ্র আছে, নিউরাল ফোরামেন এখানে থাকে না, নিউরাল ফোরামেন কিছু দূরে আছে, নিউরাল ফোরামেন তো এইটাই, ভার্টিব্রাল ফোরামেন নিউরাল ফোরামেন আছে, যাই হোক। তারপরে আসো সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট থাকে একজোড়া। তারপরে দ্বিতীয় সার্ভাইকাল কোষরুকার আরেক নাম অ্যাক্সিস, প্রথম সার্ভাইকাল নাম অ্যাটলাসে, তো আমরা জানলাম। সেন্ট্রামের সমগ্রভাবে লম্বা কনিক্যাল আকৃতির ওডন্টেড প্রসেস রয়েছে। ওডন্টেড প্রসেস এটা খুবই ইম্পর্টেন্ট। ওডন্টেড প্রসেস তার কার রয়েছে? অ্যাক্সিসের রয়েছে। ভার্টিব্রাল প্রমিনেন্স কাকে বলা হয়? 7 সার্ভাইকাল কোষরুকা বলা হয়। এখান থেকে এটা রিডিং পড়বো, এটা ইম্পর্টেন্ট না। তারপর নেক্সট স্লাইডে আসো। তারপরে লাম্বার কোষরুকার যে কথাটা বলা হয়েছে, লাম্বার কোষরুকার কথা কি বলা হয়েছে, যে ম্যামিলারি বা অ্যাক্সেসরি প্রসেস থাকে, এটি ইম্পর্টেন্ট। তারপরে আসো পেশিতন্ত্র কিন্তু শুরু হয়ে গেল। পেশিতন্ত্রের মধ্যে তোমার পেশি টিস্যুর গঠন কাজ রয়েছে প্রথমেই, তাহলে আমরা সেটাই পড়বো আগে। পেশি টিস্যুর গঠন ও কাজ, পেশি টিস্যুর গঠন ও কাজের মধ্যে কি বলা হয়েছে, এগুলো সবই বেসিক কনসেপ্ট। তার মানে কি করতে হবে, এগুলো রিডিং পড়তে হবে। তার রিডিং, ঠিক আছে? এগুলো সব রিডিং, কিন্তু কোনটা বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। প্রতিটি কোষ তোমার সার্কোলেমা নামক ঝিল্লিতে আবৃত। পেশি কোষ সার্কোলেমা নামক ঝিল্লিতে আবৃত, এটা টেক্সটে আছে, অনুশীলন প্রশ্নোত্তরে আছে। তারপরে অ্যাক্টিন মায়োসিন থাকে, এটা তোমরা সবাই জানো, যে মায়োফাইব্রিলগুলো অ্যাক্টিন মায়োসিন নামক 2 ধরনের প্রোটিনে নির্মিত। এই যে মায়োফাইব্রিলগুলো, এই যে মায়োফাইব্রিলের কথা বলা হয়েছে না, এই মায়োফাইব্রিলগুলো কোন ধরনের প্রোটিনে গঠিত? অ্যাক্টিন মায়োসিন নামক 2 ধরনের প্রোটিনে গঠিত। আর সার্কোমিয়ারকে বলা হয় একক। আর কি পেশিতন্ত্রের কার্যকরী একককে বলা হয় সার্কোমিয়ার, এটা বলবা। পেশিতন্ত্রের কার্যকরী একক কি? সার্কোমিয়ার। তারপরে পেশিতন্ত্রর তোমার পদার্থ মাটিকা খুব কম থাকে, আচ্ছা যাই হোক, এটা একটু পৈরো। তারপরে স্থিতিস্থাপক অংশ সংকোচন প্রসারণ ক্ষমতা সম্পন্ন, এটা তো সবাই জানে। তারপরে আছে কিছু ব্যতিক্রম ছাড়া পূর্ণ মেসোডাম থেকে উৎপন্ন হয়, এটা ইম্পর্টেন্ট। বলছিলাম না, মেসোডাম থেকে তোমার ওই যে হাড্ডিও উৎপন্ন হইতেছে, মেসোডাম ডেরিভেটিভস যেগুলো, এটাও একটা মেসোডাম ডেরিভেটিভস, পেশি একটি মেসোডাম ডেরিভেটিভস। ওকে, চোখের পিউপিল সংকোচন প্রসারণশীল পেশি এবং স্তন গ্রন্থি এবং ঘর্মগ্রন্থিতে অবস্থিত বিভিন্ন কিছু পেশি অ্যাক্টোডার্ম থেকে উৎপন্ন হয়। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না, যাই হোক, কিন্তু 10 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। পেশি টিস্যুর 75% পানি, অবশিষ্ট অংশ কঠিন পদার্থে গঠিত। অবশিষ্ট কত পার্সেন্ট? তাহলে 25%। তাহলে পেশি টিস্যুর কত পার্সেন্ট তোমার কঠিন পদার্থে গঠিত? 25%। ওকে, এটা মনে থাকবে। ওকে, তারপরে পেশির সাধারণ ধর্ম, এটি ইম্পর্টেন্ট। প্রপার্টিস অফ মাসেল, সাধারণ ধর্ম স্থিতিস্থাপকতা, উত্তেজিত পেশি, টান, অবসান, পরিবেশ, এটা রিডিং, বেসিক কনসেপ্ট। তারপরে পেশির কাজের মধ্যে আসো। পেশির কাজের মধ্যে কি বলছে? পেশির কাজের মধ্যে এটা রিডিং দিবা। ওকে, পেশির কাজে মেডিকেল অ্যাডমিশনের জন্য এতটাই ইম্পর্টেন্ট না পেশির কাজ। তারপরে অমসৃণ, রৈখিক বা ঐচ্ছিক কঙ্কাল পেশি, এটার মধ্যে কি পড়বা? এই যে অমসৃণ পেশির যে অবস্থানটা ইম্পর্টেন্ট।
সরি কঙ্কাল টিস্যু, এই যে কঙ্কাল টিস্যুর যে অবস্থানটা সেটি ইম্পর্টেন্ট। তো তারপরে এই ঐচ্ছিক বা কঙ্কাল পেশি কোথায় কোথায় থাকে অবস্থানটা পড়বা। টেন্ডন নামক এক প্রকার দন্তময় যোজক টিস্যু দিয়ে যুক্ত থাকে। এছাড়া চক্ষু, চোয়াল, মধ্যচ্ছেদা, ইন্টারকোস্টাল স্থান। ইন্টারকোস্টাল স্থান কোনটা বলো তো? এই যে পরশুকা আছে না, এই যে স্টারনাম, এই যে স্টারনামের মধ্যে পরশুকা লাগলো, এই স্থানটা তোমার ইন্টারকোস্টাল স্থান। এই ইন্টারকোস্টাল স্থানের মধ্যে তোমার এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল থাকে, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল থাকে, আবার ইন্টারকোস্টালিস ইন্টারমিডিয়াস বা ইন্টিমাস মাসেলও থাকে। তো ওইটা এখন পড়ার বিষয় না, ওইগুলো আর কি তোমার হচ্ছে তোমার এই কী বলে ঐচ্ছিক পেশি থাকে ওইখানে। ওকে, তারপরে পেশিতন্ত্রের প্রতিটি গুচ্ছ থেকে তোমার ফ্যাসিকুলাস বলা হয়। তারপরে অ্যান্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এটা পড়বা, ঠিক আছে, এটা রিডিং পড়বা, এটা বেসিক কনসেপ্ট। তারপরে এগুলো রিডিং। ওকে, তারপরে নেক্সট স্লাইডে আসো। নেক্সট স্লাইড থেকে কী পড়বা? মায়োফাইব্রিল, অ্যাক্টিন এবং মাইসিন নামক প্রোটিন ফিলামেন্ট দিয়ে গঠিত প্রোটিন ফিলামেন্ট। মায়োফাইব্রিল অনুপ্রস্থ এ ব্যান্ড নামে পরিচিত। স্বচ্ছ দাগগুলো এ ব্যান্ড, অস্বচ্ছ দাগগুলো স্বচ্ছ দাগগুলো আই ব্যান্ড, অস্বচ্ছ দাগগুলো এ ব্যান্ড নামে পরিচিত। ঐচ্ছিক পেশিকে অমসৃণ বা রৈখিক পেশিও বলা হয়। মানে এই যে রৈখিক পেশির মতো দেখা যায় না এই দুটি, এই যে রৈখিক পেশি, এই যে দাগ, ঠিক আছে, সেজন্য এটাকে বলা হয় রৈখিক পেশি বলা হয়। তারপরে সংকোচন, প্রসারণশীল ক্ষমতা ধর্মটা খুবই ইম্পর্টেন্ট। ধর্মের মধ্যে তোমার সংকোচন প্রসারণ সহজে অপব্যয় মনে রাখবা, এটা আমি দেখাই দিচ্ছি, মনে রাখবা। একটা কথা লেখো, লেখো অ্যাডালাটি, তারপরে লেখো লিমাস ডিম্যান্ডি, তারপরে লেখো রোটে পাই। কি লিখলাম? অ্যাডালাটি, লিমাস ডিম্যান্ডি, রোটে পাই। তো কিভাবে বললাম যে অ্যাডালাটি, অ্যাডাক্টর পেশি থেকে তোমার মানে অ্যাবডাক্টর থেকে আসতে তোমার ডেলটয়েড, এই অ্যাবডাক্টর থেকে আসতে তোমার ডেলটয়েড মানে অ্যাডালাটি যে বললাম অ্যাডাক্টর পেশি, অ্যাডালাটি মানে হচ্ছে অ্যাডাক্টর পেশি হচ্ছে তোমার লাটিসিমাস ডরসি। আর লিমাস বলছি যেহেতু, লিমাস মানে কি, মানে হচ্ছে তোমার লিমাস মানে লিবেটর পেশি মানে ম্যাসেটর পেশি। লিমাস ডিম্যান্ডি মানে ডিপ্রেসর পেশি মানে ম্যান্ডিবুলার পেশি। লিমাস ডিমেসির রোটে পাই থেকে বলতেছি রোটেটর পেশি মানে পাইরিফর্ম পেশি। আশা করছি বুঝতে পারছো। তারপরে অনৈচ্ছিক পেশিতে আসো। অনৈচ্ছিক পেশি থেকে এগুলো কী পড়বা? অনৈচ্ছিক পেশি থেকে বেশি কিছু পড়ার নাই, তাও অনৈচ্ছিক পেশির এই ধর্মটা পড়বা, ধর্ম মুখস্থ। ওকে, তারপরে আসো যে হৃদপেশি বা কার্ডিয়াক পেশি থেকে কী বলছে, এগুলো রিডিং পড়বা। কিন্তু আসো কি পড়বা যে এই যে এটা পড়তে হবে, যেগুলো কার্ডিয়াক পেশিতে তোমার ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে, এটা সবাই জানে। হৃদপেশির অন্যতম শনাক্তকারী বৈশিষ্ট্য যে কার্ডিয়াক পেশিতে তোমার ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে, আর 5000 মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। ধর্মটা পড়বা, আর এটা খুবই ইম্পর্টেন্ট। এই চার্টটা আমি কিন্তু কখনো চার্ট পড়তে বলি না, কিন্তু এটা পড়তে বলতেছি। কেন পড়তে বলতেছি? কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, এটা 5 স্টার দিয়ে রাখো। এখান থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট? সংকোচনের অবস্থা 11 নাম্বারটা ইম্পর্টেন্ট, তারপর প্রকৃতিটা ইম্পর্টেন্ট, তারপর ইন্টারক্যালাটেড ডিস্কটা ইম্পর্টেন্ট, অনুপ্রস্থ রেখা আছে কি না এটা ইম্পর্টেন্ট, এই কয়েকটা ইম্পর্টেন্ট। ওকে, কিন্তু পড়তে হবে তোমাদের সবই। তারপরে আসো পেশিতে টান পরে কিন্তু ঢাকা দেয় না, এগুলো রিডিং। অ্যান্টাগনিস্টিক পেশি জোর, এটাও রিডিং। তারপরে আসো তো আসলে লিভার থেকে কি পড়বা? লিভার কয়টি অংশ নিয়ে গঠিত এটা পড়তে হবে। লিভার বাহু প্রচেষ্টা ভার, এটা কিন্তু ভার, লোড, ভর না, কিন্তু নট, এটা ভর না, এটা হচ্ছে ভার। এটা দিয়েই তোমাদের প্রশ্ন করে আটকাবে।
তো তোমাদের ওইভাবেই উত্তর দিতে হবে যে তোমাদের ইফিসিয়েন্সিটা খাটাতে হবে। আর লিভার কয়টা শ্রেণীতে বিভক্ত? 3 রকম। কি কি? তোমরা যে প্রথম শ্রেণীর লিভারটা তোমার হচ্ছে তোমার যে প্রচেষ্টার মাঝখানে অবস্থান করে, পিভটটি ভার ও প্রচেষ্টার মাঝখানে। কে কার মাঝখানে অবস্থান করে এটা মনে রাখবা। 1, তোমার 2, তারপরে 3, এটা মনে রাখবা। পি, তারপরে ভার, প্রচেষ্টা। তার মানে কি? তার মানেটা হচ্ছে 1 নম্বরে তোমার পিভটটা থাকে তোমার মাঝখানে, 2 নম্বরে ভার থাকে মাঝখানে, 3 নম্বরে প্রচেষ্টা থাকে তোমার মাঝখানে। এটা এভাবে মনে রাখবা। মাঝখানে থাকে কোনটা বললেই তো তোমরা বলতে পারবা যে দুই পাশে কোনটা থাকে। পিভট মাঝখানে থাকে মানে কি? ভার আর প্রচেষ্টা দুই পাশে থাকে। ভার মাঝখানে থাকে মানে কি? পিভট আর প্রচেষ্টা দুই পাশে থাকে। প্রচেষ্টা মাঝখানে থাকে মানে কি? তার মানে পিভট আর ভার দুই পাশে থাকে। ওকে। আর 1 নম্বরের উদাহরণ এই যে তোমার অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়, এটাও তোমাদের কীভাবে মনে রাখবা? তোমাদের বল, ওজন, সঞ্চালন। কেন এটা বললাম? 1 নাম্বারটা বল, 2 নাম্বারটা ওজন, 3 নাম্বারটা হচ্ছে তোমার সঞ্চালন। এখানে কি বলছে? বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। আর 2 নাম্বারে দেখো কি বলছে? 2 নাম্বারে হচ্ছে তোমার বেশি ওজনকে সামান্য চেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা যায়। তার মানে 2 নাম্বারটা ওজনের, আমি মানে নির্দিষ্ট করে দিচ্ছি। আর 3 নাম্বারটা হচ্ছে তোমার সঞ্চালনে। দেখো 3 নাম্বারের সঞ্চালনের কথা বলা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই বলা আছে। 3 নাম্বারে বলা হচ্ছে তোমার 3 নম্বরে দ্রুতগতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় বলা আছে। ঠিক আছে, বলা আছে না? 3 নম্বরে হচ্ছে দ্রুতগতির সঞ্চালন সুবিধা পাওয়া আছে। তো এইভাবে মনে রাখবা, ট্রিক্স খাটায় মনে রাখবা। ওকে, তারপরে আসো, এবার এটা তো হইলো। তারপরে এগুলো তোমরা রিডিং দিবা। হাঁটুর সঞ্চালনে পেশি এবং পেশির সমন্বয়, এটা তোমরা রিডিং দিবা। হ্যামস্ট্রিং পেশি, এগুলোও রিডিং দিবা। ওকে, তারপরে অস্থিভঙ্গের প্রকারভেদ পড়বা। অনুপ্রস্থ, তির্যক, তারপরে সর্পিলাকার, গ্রিন স্টিক পিকচার শিশুদের ক্ষেত্রে যে হয় এটা পড়বা। সর্পিলাকারের অস্থিভঙ্গকে টর্শন ফ্র্যাকচার বলা হয়, এটা পড়বা। তারপরে বহিখণ্ডিত অস্থিভঙ্গকে বলে হাড়ভাঙ্গা কি কতগুলো খণ্ড হয়? সাধারণ বা বদ্ধ ধরনের হাড়ভাঙ্গা, যে ধরনের অস্থিভঙ্গে ভঙ্গ অস্থি চামড়া বিদীর্ণ করে বের হয় না তাকে সাধারণ অস্থিভঙ্গ বলা হয়। জটিল বাচ্চা বা হাড়ভাঙ্গা, বহু টুকরা বিশিষ্ট, কয়েক টুকরা বিশিষ্ট জটিল হাড়ভাঙ্গার লক্ষণগুলো পড়বা। রিডিং, এগুলো সব রিডিং, দেখো রিডিং লেখাই আছে। আর অস্থিভঙ্গের প্রকারভেদ, এই অস্থি সন্ধি 3 প্রকার, এটা পড়বা। 2 বা ততোধিক অস্থি সংযোগস্থলকে অস্থিসন্ধি বলা হয়। অস্থিসন্ধি 3 প্রকার, তন্তুময় বা অনর অস্থিসন্ধি। কোনটাতে অস্থিসন্ধিগুলো দেখা যায় এটা মুখস্থ করবা। হ্যাঁ, সন্ধির আঘাত প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে এখানে যে বলছে যে 2 বা ততোধিক অস্থিসন্ধি বলে, অস্থিসন্ধি 3 প্রকার যে বলছে, তন্তুময় বা অনর অস্থিসন্ধি, তরুণ অস্থিময় আর সাইনোভিয়াল বা সচল অস্থিসন্ধি। কোনটাতে? করোটিতে দেখা যায় তোমার তন্তুময়, তারপর পিউবিক অস্থির সংযোগস্থল দেখা যায় তরুণ অস্থিময়, আর্টিকুলার অস্থি দিয়ে তোমার কাঁধের সন্ধি, কোণের সন্ধি, এগুলো হচ্ছে সাইনোভিয়াল। এগুলো মুখস্থ, ঠিক আছে, এগুলো মুখস্থ। তারপরে আসুন অস্থির স্থানচ্যুতি, এগুলো রিডিং দিবা। মচকানোগুলাও ইম্পর্টেন্ট, কিন্তু এখানে একটা মচকানো থেকে ইম্পর্টেন্ট কি, এই যে লিগামেন্ট সম্পূর্ণ ছিঁড়ে গেলে সবচেয়ে ক্ষতিকর মচকানো ঘটে থাকে। ওকে, এটা পড়বা। তারপরে আসো মচকানোর প্রথম লক্ষণ হচ্ছে ব্যথা, এটাও পড়বা। মচকানোর প্রথম লক্ষণ ব্যথা, এটা এখান থেকে এটা ইম্পর্টেন্ট। আর 4টি কাজের ইংরেজি প্রথম অক্ষর দিয়ে রাইস নামে সম্প্রতি পরিচিত প্রাথমিক চিকিৎসা। মচকানোর প্রাথমিক চিকিৎসা কি? রাইস। মচকানোর প্রাথমিক চিকিৎসা হচ্ছে রাইস। ওকে, যে বিশ্রাম, রেস্ট, বরফ হচ্ছে আইস, ক্ষত পরিষ্কার হচ্ছে কম্প্রেশন, উচ্চতায় রাখা এলিভেশন। কোনটি তোমার প্রাথমিক চিকিৎসা নয়? রাইস, ঠিক আছে। রাইসের মধ্যে থেকে যে কোনো চারটার মধ্যেকার 3টা দিয়ে আরেকটা অন্যটা দিবে, ওইটাই হবে আনসার। ওকে, তারপরে শেষ। তো আজকের লেকচারটি কেমন লাগলো সেটা বইলো। আজকের কোয়েশ্চেন যে পেশিতন্তুর কার্যকরী একক কী, দেখি তোমাদের মনে আছে কি না। এই প্রশ্নটার উত্তর দাও, দেখি আজকে এই প্রশ্নটার উত্তর কতজন দিতে পারে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, অ্যালেক্স মেডি সলিউশনের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।